এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। সাদ দুম করে বাইকের ব্রেক কষে দাঁড়িয়ে গেল। পেছনে বসে থাকা সৈকত হুমড়ি খেয়ে সাদের উপর পড়ল। সে অবাক হয়ে বলল, কি রে, কি হলো? এভাবে থামলি কেন? ওই দেখ বর্ষার রূপ। সৈকত তার ডানে তাকিয়ে বলল, যা বাবা, বের হলাম ঘোর বর্ষার কদম দেখতে, আর সামনে পড়লো আস্ত কোলা ব্যাং। রিক্সা উঠে পড়ে গিয়ে কাদায় মাখামাখি হয়ে যাওয়া মেয়েটা তখন কাদো কাদো দৃষ্টিতে বিমূঢ়ের মতো হয়ে আছে। একবার এদিকে তাকালো, তারপর সে উঠবার চেষ্টা করলো। সাদ বলল, কিন্তু কলা ব্যাং পানি ছেড়ে কাদায় কি করছে? মনে হয় বৃষ্টির অপেক্ষা। বলেই দুজন হেসে ফেললো। তারপর বাইক থেকে নেমে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, ব্যথা পাননি তো? উঠতে পারবেন? মেয়েটা কিছু না বলে একাই উঠে দাঁড়ালো। এমনভাবে কাদায় পড়েছিল যে তার মুখের ভৌগোলিক চিত্রের কিছুই বুঝবারও পায়নি। কি বিশ্রী অবস্থা! আজকের সকালটাই তার কাছে খারাপ বলে মনে হলো। মেজাজ খারাপ করে বাড়ি থেকে বের হয়েছিল, এখন পড়ে গিয়ে এই অবস্থা। সিনেমার মতো নায়কের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে যেতে নায়ক স্লো মোশনে তাকে ধরে ফেলবে, তারপর দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে থাকবে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু হয়ে যাবে, লা 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 লা। সেটা আর তার কপালে কই? তার তো আটার বস্তার মতো কাদায় পড়ে যাওয়া কপাল, তা আবার স্মার্ট সুন্দর নায়ক মার্কা ছেলের সামনে। আর পড়েছে এমনভাবে যে তাকে কোলা ব্যান ছাড়া অন্য কিছু ভাবাও যাচ্ছে না। তখন খেয়াল করলো তার বাম হাতের কবজির উপর কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। সে তখন ইচ্ছে করে এমনভাবে হাত ঝাড়া দিল যে তার হাতে লেগে থাকা কাদা ছিটকে সৈকতের গায়ে গিয়ে পড়লো। সৈকত একটু সরে গিয়ে বলল, করছেন কি? এটা আপনার বিছানা পেয়েছেন যে ইচ্ছে মতো হাত পা ছুটছেন? দিলেন তো আমার গায়েও কাদা লাগিয়ে। কাউকে সাহায্য করতে আসাটাও তো বিপদ। ততক্ষণে আরো কিছু লোকজন জমা হয়ে গেছে। সবাই যেন মেয়েটার অসহায় অবস্থা দেখে মজা পাচ্ছিল। সৈকত আর সাদ তখন অন্য একটা রিক্সা ডেকে মেয়েটাকে উঠিয়ে দিল আর বলে দিল, সাবধানে যাবেন। মেয়েটাকে রিক্সায় তুলে দিয়ে সাদ আর সৈকত বাইক স্টার্ট দিল। সৈকত সাদের বড় মামার ছেলে। গতকালই বড় মামা পরিবার সহ তাদের বাড়ি বেড়াতে এসেছে। আসার অবশ্য আরো একটা কারণ আছে, আর সেটা হলো সৈকতের জন্য পাত্রী দেখা। তার বাবার এক বন্ধুর মেয়ের ব্যাপারে তাদের মোটামুটি পর্যায়ের কথা এগিয়ে রাখা হয়েছে। এখন শুধু সরাসরি মেয়ে দেখা, আর সম্ভব হলে আজই বিয়ে পাকা করে ফেলা। বিকেলেই সেখানে যাবার কথা। সৈকত সাদের ভীষণ পছন্দের একজন মানুষ। এবার অনেকদিন পর সৈকত এসেছে, তাই তারা বাইক নিয়ে একটু ঘুরতে বের হয়েছে। তারা বাইক নিয়ে আরো কিছু দূর যেতেই বৃষ্টি নেমে গেল। ভরা বর্ষা, এখন কখন যে বৃষ্টি শুরু হয় বলা যায় না। সাদ বলল, ভাইয়া কোথাও দাঁড়াবো? না, অনেক দিন ভিজি না, চলো আজ ভিজি। বাইকে চড়ে ভেজার আলাদা একটা মজা আছে। সৈকতের সব কথাই সাদের ভালো লাগে, তাই সে বিনা বাক্যে তার কথা মেনে নিল। যদিও বৃষ্টি বাদলে ভিজে তার কিছু হয় না, তবু তার কখনো বৃষ্টি বিলাস করা হয় না। আজ না হয় সৈকত ভাইয়ের সাথে করলো। টানা 1.5 ঘন্টা ঝুম বৃষ্টিতে ভিজে তারা কাক ভেজা হয়ে বাড়ি ফিরল। 2 হাত ভরে কদম নিয়ে। এত কদম ফুল কেন এনেছে তারা কেউ জানে না। সৈকত ভীষণ বিরক্ত মুখে বসে আছে, কারণ পাত্রী দেখার জন্য বাসার সবাই হুই হুই করতে করতে চলে এসেছে। রীতিমতো বরযাত্রী যাত্রা যেন। কোনো মানে হয়? ঘরে এত মানুষের বসার জায়গাই হচ্ছে না। বাসের মহিলা সিটের মতো চাপাচাপি করতে বসতে হয়েছে। এত করে বলেও কাউকে সে রেখে আসতে পারেনি। এ বাসার দাদি তো বলেই বসলেন, বাসায় কাউরে রাইখা আসো নাই না। লজ্জায় তার মাথা কাটা যাবার মতো অবস্থা। ওদিকে তার শরীরও কেমন যেন লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে। বৃষ্টিতে ভেজা তার সয় না, তবু কেন যেন আজ বৃষ্টি দেখে সে না ভিজে পারল না। এখন হয়তো এই জন্য তাকে কিছুদিন ভুগতে হবে। তাদের সামনে এত এত খাবার রাখা হয়েছে, কিন্তু সে অধৈর্য হয়ে পাত্রী দেখার জন্য অপেক্ষা করছে। যত দ্রুত এখান থেকে বের হয়ে বাসায় যাওয়া যায় আর কি। সবার এত কিছু কথাবার্তা তার বিরক্ত লাগছে, কিছুই ভালো লাগছে না। সে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায়। তার বিছানা তাকে ডেকে যাচ্ছে যেন। অপেক্ষার প্রহর শেষ করে পাত্রে এন্ট্রি নিল ঘরে। সে একবার ভালো করে তাকালো, তারপর বাকিদের কথায় মন দিল। কিছুক্ষণ পর আবার তাকাতেই মেয়েটার সাথে চোখাচোখি হয়ে গেল। মেয়েটার চোখে সে কনফিউশন দেখতে পেল, কারণ সে ঘুরে ফিরে তার দিকে আর সাদের দিকে তাকাচ্ছে। বুঝলো মেয়েটা বুঝতে পারছে না পাত্র আসলে কে। সে মনে মনে হাসলো। হঠাৎই তার কানে দুম করে এসে গেল তার বাবা বলছে, আলহামদুলিল্লাহ, মেয়ে ভীষণ লক্ষ্মী। ছেলে আর মেয়ে একটু আলাদা কথা বলুক, তাদের নিজেদের মধ্যে হালকা জানাজানি আর কি। মেয়ের পরিবারও দেখলো বেশ খুশি। এদের সবার কথা মনে হচ্ছে বিয়ে ফাইনাল হয়ে যাবে আজই। অবশ্য তার নিজেরও মেয়েটাকে ভালো লেগেছে। এখন একটু একা কথা বললে বাকিটা বোঝা যাবে। গাছগাছালিতে সুন্দর করে সাজানো একটা বিশাল খোলা বারান্দায় দুজনকে বসিয়ে দেওয়া হলো একা কথা বলার জন্য। সৈকত বলল, বাহ, বারান্দাটা সুন্দর, মন ভালো হয়ে যাবার মতো। এত গাছ, কে করে এগুলো? আমি করি। ও আচ্ছা আচ্ছা,
আপনি আনইজি ফিল করছেন না তো? না, ঠিক আছে। আপনার নামটা যেন কি? ভেতরে বসে একবার বলেছিলাম তো। একবার বললে দ্বিতীয়বার বলা যাবে না নামটা? কি এমন শর্ত দিয়ে রাখা হয়েছিল? না, তবে আপনি পাত্রীর নামটা অন্তত জেনে আসবেন, সেটা আশা করেছিলাম। বুশরা আঞ্জুম নাম আমার। ও, ছোট করে এক্স প্রেসিডেন্ট বুশ নামে কি ডাকা যাবে? ছোট করে ডাকবার জন্য আমার একটা নাম আছেই, শর্মি। আসলে নাম জানতে চাওয়াটা কথা বলার ভূমিকা মাত্র। এর থেকে শুরু হবে বাকি গল্প। তাই নাম জানতে চাওয়ার বিষয়টা অতি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটা আপনার মুখ থেকে শোনার খুব অল্প সময় পরই নির্ধারণ হবে নামটা কোথায় রাখা হবে। কোথায় রাখা হবে মানে? মানে শুধুই মনে রয়ে যাবে নাকি বুকে গেঁথে যাবে সেটা? কি মনে হচ্ছে? নাম নিয়ে তো জটিলতা বেঁধে গেল, গল্পই হলো না। সিদ্ধান্ত নেব কিভাবে? জটিলতা থাকা ভালো, সহজে পাওয়া জিনিসের মূল্য কম হয়। সৈকত মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এর চোখে কি যেন একটা আছে যে ভীষণভাবে টানছে। মেয়েটা চোখে কাজল পর্যন্ত পড়েনি, তবু চোখটা অদ্ভুত রকম সুন্দর। সেটা কি দীর্ঘ আখি পল্লবের কারণে? কাজল না পড়া মেয়ে হয় কখনো? সে কাজল চোখে মেয়েটাকে কল্পনা করলো। সেই চোখে সে আটকে গেল, বলল, ভালো লাগলো। কি ভালো লাগলো? সৈকত কল্পনা ছেড়ে এসে বলল, আপনাকে। শর্মি কিছু বলল না। সে সৈকতের দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলল, ঠান্ডা হয়ে যাচ্ছে। সৈকত কাপ হাতে নিতে গেলে কাপটা তার গায়ের উপর কিভাবে যেন পড়ে গেল। শর্মির সাথে সাথে টিস্যু বাড়িয়ে দিল আর মনে মনে হাসলো। সৈকতের এমনিতেই ভালো লাগছিল না, এখন চা পড়ে বিশ্রী অবস্থা হয়ে গেল। বলল, আপনার কিছু বলার না থাকলে চলুন ভেতরে যাই। এখানে তো শুধু সংঘাতই হচ্ছে। আর তাছাড়া কে যেন দরজার পাশ থেকে উকি দিয়ে দেখছে, এটা বিব্রতকর। শর্মি মাথা নেড়ে সায় দিল। তারপর তারা ড্রয়িং রুমে গেল। যেতেই সৈকত শুনতে পেল বড়রা সবাই আলহামদুলিল্লাহ বলল। তারপর ওর বাবা বলল, তাহলে আর দেরি করব না, শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলাই উত্তম। বাকিরাও তাতে সায় দিল। শর্মির দাদি তখন বলে বসলেন, সবাই যেহেতু রাজি, তাহলে আজ রাতেই বিয়ে হয়ে যাক। শর্মির বাবা বললেন, এটা কিভাবে হয় মা? আমরা সবাই মিলে একটা তারিখ ঠিক করি। না, আজকালকার যুগ হইল মোবাইলের যুগ। ছেলে মেয়ে সারা দিন রাত মোবাইলে কথা বলবে, বাইরে আগানে বাগানে ঘুরতে যাবে, তাতে গুনাহ হবে। আমি তা হইতে দিব না, বিয়ে আজ রাইতেই হইব। তোমরা সব ব্যবস্থা করো। শর্মির দাদিকে কিছুতেই কিছু বোঝানো গেল না। তিনি এক কথা বলে গো ধরে রইলেন। অগত্যা দুই পক্ষ অনেক বিচার বিশ্লেষণ আর কথা খরচের পর আজ রাতেই বিয়ের সিদ্ধান্ত নিলেন। বিয়ের জন্য জানা হলেই নয়, আপাতত সেই সব শর্মির জন্য কিনে আনা হলো। রাত 11টা নাগাদ বিয়ে হয়ে গেল। জীবনে প্রথম কেউ চায়ের ডাক লাগানো শার্ট পরে বিয়ে করলো। আর 12টা নাগাদ নববধূ নিয়ে সবাই বাড়ি ফিরল। নববধূ বরণের ছোটখাটো আয়োজন শেষ করে সৈকতের ছোট বোন শর্মিকে একটা ঘরে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিল। বলল, ভাবি, সব কিছু তো হুট করেই হয়ে গেল, তাই কোনো আয়োজন করা যায়নি। তাছাড়া রাতও হয়ে গেছে, এত রাতে চাইলেও কিছু করার উপায় নেই। ভাইয়া সকালে এতগুলো কদম ফুল নিয়ে এসেছিল, সেগুলো দিয়েই ঘর সাজিয়েছি। হাতের কাছে পেয়ে ফুলগুলো এনেছিল। ও জানতো না এই ফুলগুলো এভাবে কাজে আসবে। কি অদ্ভুত, তাই না? আজকের পুরো দিনটাই অদ্ভুত ছিল আমার জন্য। এভাবে যে বিয়েটা হয়ে যাবে সেটাই বা কে ভেবেছিল? ভাবি, ভাইয়া বলেছিল ওর ভালো লাগছে না। কি হয়েছে কিছু বলো না। দেখো, তোমাকে বলে কি না হুট করে বিয়ে হয়। তোমাদের তো চেনা জানার সুযোগই হলো না। আমি হলে জিন্দেগিতেও এভাবে বিয়ে করতাম না। বিয়ের আগে 1 মাস তো প্রেম করতেই হবে, তার সাথে আমার। তাকে দিয়ে প্রতিদিন মশারি টানানো যাবে কিনা সেটা শিওর হতে হবে না? আচ্ছা, এসব গল্প পরে করব। আমার ভাইয়া কিন্তু খুব ভালো, অবশ্য ভীষণ দুষ্টুও। ওকে তোমার খুব পছন্দ হবে। কিছুক্ষণ গল্প করলেই বুঝে যাবে ভাইয়া কেমন। আচ্ছা, আমি এখন যাই, পরে গল্প করব। বলে শুক্তি চলে গেল। শুক্তি চলে যাবার 10 মিনিট পর সৈকত ঘরে এলো। তার পক্ষে দাঁড়িয়ে থাকাটা আর সম্ভব হচ্ছে না। সে শর্মির মুখোমুখি বসে বলল, আমি যদি এই মুহূর্তে ঘুমিয়ে পড়ি তুমি কি মন খারাপ করবে? শর্মি আহত গলায় বলল, পুরো দিনটাই কেটেছে অদ্ভুত সব ঘটনা দিয়ে, শেষটা আর বাকি থাকবে কেন? ঘুমান আপনি। যাক, তুমি অতটা অত্যাচারী বুশ নও। আজকে রাতে বলার জন্য আমাদের দুজনেরই হয়তো অনেক কথা আছে, কিন্তু না বললে ট্রেন মিস হয়ে যাবে এমন কিছু নয়। তাই কথা তোলা থাক, পরে বললেও চলবে, কিন্তু এই মুহূর্তে
যেটা না বললেই নয় সেটা হলো তোমাকে অনেক সুন্দর লাগছে। বিকেলে কল্পনায় তোমাকে কাজল চোখে দেখেছিলাম, সেটা যে কয়েক ঘন্টা পরেই বাস্তব হয়ে যাবে ভাবিনি। কাজল চোখের মেয়ে আমার জীবন কাটুক তোমার চোখের তারাই ভালোবাসায় জড়িয়ে। বলেই সে বিছানায় শুয়ে পড়ে বলল, তুমিও ঘুমিয়ে যাও বুশ। আমার নাম শর্মি। ওকে বুশ, মনে থাকবে। শর্মা বুঝে গেল বাকি জীবন তাকে বুশ নামটাই বহন করতে হবে। নিজেদের ঘর ছাড়া অন্য কোথাও ঘুমাতে মেয়েদের অস্বস্তি হয়। শর্মিও এর ব্যতিক্রম নয়, কিন্তু কিছু করার নেই। সে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে সৈকত ঘুমিয়ে গেছে। সে ঘুমিয়েছে ছোট্ট বাচ্চাদের মতো কুণ্ডুলি পাখি। আশ্চর্য, এভাবে কেউ ঘুমায়? শর্মি বিছানায় তাকিয়ে দেখলো কোনো কাঁথা নেই এখানে। ঘরে একটা ওয়ার্ড্রোব আছে, সেটাতে অনেক খোঁজাখুঁজির পর একটা কাঁথা পেল সে। সেটা নিয়ে সৈকতের গায়ে দিতে গিয়ে দেখে ও বিড়বিড় করে কি যেন বলছে। শর্মি কি মনে করে ওর কপালে হাত রাখলো। এ কি, এর গায়ে যে উথাল পাথাল জ্বর। শর্মি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে এখনো? কাউকে ডাকা দরকার, কিন্তু ডাকবি বা কিভাবে? এত রাত হয়ে গেছে। সে ঘরের দরজা খুলে বাইরে উঠে দিল। না, কারো কোনো সারা শব্দ নেই। সে চিন্তায় পড়ল। সৈকতের মাথায় তো এক্ষুনি পানি ঢালতে হবে, গা স্পঞ্জ করে দিতে হবে। এখন পর্যন্ত এর সাথে ভালো করে কথাই হলো না, আর এখন এসব করতে হবে? উফ, কি যে বিপদ। এত জ্বর নিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ কাউকে কিছু বলেনি। এমন কেন লোকটা? সৈকতের পাশে এসে দাঁড়ালো সে। সৈকত দেখতে বেশ সুপুরুষ, একেবারে হিরো টাইপ। যে কেউ এর প্রেমে পড়ে যাবে। অথচ এখন কেমন মলিন দেখাচ্ছে মুখটা জ্বরে। শর্মি খেয়াল করলো হুট করেই সৈকতের জন্য তার ভীষণ মায়া লাগছে। কি আশ্চর্য, মাত্র কয়েক ঘন্টার পরিচয়ে কারোর প্রতি এমন অনুভূতি হয়, নাকি বিয়ে ব্যাপারটাই এমন? ভাবতে ভাবতে সে তার লাগেজ থেকে টাওয়াল বের করে ওয়াশরুম থেকে এক বালতি পানি নিয়ে এলো। পানি ঢালার জন্য সৈকতকে আড়াআড়ি শোয়ানো দরকার, সেজন্য সৈকতকে বার দুই ডাকলো, কিন্তু ওর তো কোনো খুশি নেই। তখন সে কোমরে আঁচল গুঁজে নিজেই ওকে ঠিক করতে লাগলো। বাপরে, দেখতে তো চেঙ্গিস খান, অথচ নড়ানোই যাচ্ছে না। মাথাটা বালিশে রাখতে যেতে সৈকত ওকে দু হাতে জাপটে ধরে বলতে লাগলো, সাদ, ব্যাংকটা ধর ধর, কাদায় ঢুকে যাচ্ছে। এই ধরেছি ধরেছি। জ্বরের ঘরে সৈকতের এভাবে ব্যাঙ ধরা দেখে শর্মির হাসি পেয়ে গেল। সে সৈকতের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওর মাথায় পানি ঢালতে লাগলো। আর সৈকত ক্রমাগত আবল তাবল বলেই যাচ্ছিল। কখনো ব্যাঙ ধরছে, কখনো শুক্তির সাথে ঝগড়া করছে, কখনো আম্মুর সাথে কথা বলছে। একবার বলল, বউ সাজে হোয়াইট হাউস থেকে বুশ গ্রেফতার। যদিও এসব সৈকত খুব আস্তে বিড়বিড় করে বলছিল, তবুও শর্মি সব শুনতে পাচ্ছিল। সে সৈকতের মাথায় পানি ঢালছে আর ভাবছে সকালে রিক্সা থেকে পড়ে যাবার পর সৈকতকে সাহায্য করেছিল। তখন কেউই জানতো না, আর কয়েক ঘন্টা পরেই এরা আজীবনের জন্য একে অপরের সবকিছুর অংশীদার হয়ে যাচ্ছে। কাদায় পড়ে গিয়ে একজন হিরোর উপস্থিতি ফিল করেছিল সে। হিরো তো এসেছিলই, শুধু সে চিনে নিতে পারেনি। উফ, কি কপাল। তবে একটা ব্যাপার খুব ভালো হয়েছে যে সৈকত চিনতে পারেনি যে কাদায় পড়ে থাকা মেয়েটা শর্মিই ছিল। নয়তো এটা নিয়ে হাসাহাসি করে কি করতো আল্লাহ জানে। অনেকটা সময় পানি ঢালার পর সৈকতের জ্বর কিছুটা কমে এলো, আর আবল বলা বন্ধ হলো। কিন্তু জ্বর পুরো নামলো না। শর্মি এবার একটু ভাবনায় পড়ে গেল। সে সারা ঘর খুঁজতে লাগলো, কোথাও প্যারাসিটামল জাতীয় কিছু পাওয়া যায় কিনা। অনেক খোঁজাখুঁজির পর সে একটা বক্স পেল, যেখানে এক পাতা প্যারাসিটামল দেখা যাচ্ছে। সেটা নিয়ে এসে যখন খাওয়াতে যাবে, তখন ভাবলো সৈকত কিছু খেয়েছে কিনা। রাতে তো মনে হচ্ছে কিছু খায়নি। এখন খালি পেটে এটা খাওয়া তো ঠিক হবে না। কিন্তু শর্মি এখন খাবার কোথায় পাবে? সবাই ঘুমাচ্ছে। ওদিকে রান্নাঘর কোন দিকে তাও তো সে জানে না। কোনো উপায় না পেয়ে সে ঘর থেকে বের হলো রান্নাঘরে খোঁজে, আর মনে মনে দোয়া করতে লাগলো কেউ যেন দেখে না ফেলে। নতুন বউ এই মধ্যরাতে খাবারের সন্ধানে বের হয়েছে, এটা কেউ দেখে ফেললে কি না কি ভেবে বসবে আল্লাহ জানে। ঘরের বাতিগুলো জ্বালানো হচ্ছে না, তাই সে মোবাইল চালিয়ে রান্নাঘর খুঁজতে লাগলো। ডাইনিং রুমের কাছে আসতেই পাশের ঘরে বাতি জ্বেলে উঠলো। শর্মি সর্বনাশ। বলে মুখ চেপে এক কোণে চুপ করে দাঁড়িয়ে গেল। ঘর থেকে অবশ্য কেউ বের হলো না, তবে সে আলোয় দেখলো টেবিলে কিছু খাবার ঢাকা দেয়া আছে। আর রান্নাঘরটা কোথায় সেটাও দেখে নিল। তারপর টেবিলের কাছে গিয়ে ঢাকনা তুলে দেখলো সেখানে তাদের বাড়ি থেকে পাঠানো বিয়ের খাবার আছে। কিন্তু এগুলো তো এখন ওকে দেওয়াটা ঠিক হবে না। রিচ খাবার, বমি হয়ে যেতে পারে। সে রান্নাঘরে ঢুকলো, সেখানে গিয়ে ভাত, বেগুন ভাজি, ইলিশ মাছের দো পেঁয়াজা আর ডাল পেয়ে গেল। সে অনেক সাবধানে একটা প্লেট নিয়ে ভাত, এক টুকরো মাছ আর বেগুন ভাজা নিল। ঢাকনা রাখতে কি গেল, হাত থেকে ছুটে আর সেটা ঝনঝন আওয়াজ তুলে মেঝেতে পড়ে গেল। উফ, কোনো মানে হয়? শর্মি তাড়াতাড়ি ঢাকনা তুলে রেখে প্লেট নিয়ে নিজের ঘরে দৌড় দিল। অন্ধকারে টেবিলের সঙ্গে খেলো গুঁতো। দাঁত চেপে ব্যথাটা হজম করে ঘরে ঢুকে পড়লো। ঢুকতেই শুনতে পেল, উফ, এত শব্দ কিসের? শান্তিতে একটু ঘুমাতেও পারবো না নাকি? শর্মির গা জমে গেল। সে অন্ধকারে তড়িঘড়ি করে ভুল করে অন্য কারো ঘরে ঢুকে পড়েছে।
তাড়াতাড়ি দোয়া ইউনুস পড়ে ফেললো, তারপর আস্তে করে ঘর থেকে বের হয়ে নিজের ঘরে চলে এলো। এসে তাড়াতাড়ি দরজা বন্ধ করে চোখ বন্ধ করে আটকে রাখা দমটা ছেড়ে দিল। আর তখনই সৈকত বলে উঠলো, তুমি আলো না জেলে অন্ধকারে ভূতের মতো কোথায় গিয়েছিলে? আর এত শব্দই বা কিসের? আচমকা সৈকতের কথা শুনে ছিটকে উঠে বলে, রান্নাঘরে গিয়েছিলাম, কিন্তু আপনি কখন জেগে উঠলেন? তুমি যখন অন্ধকারে ভূতের মতো রান্নাঘরে ঘুরছিলে তখন খিদে পেয়েছে সেটা সুপ্তিকে তখন বললেই হতো। খাবারটা আমার জন্য আনিনি, আপনার জন্য এনেছি। জ্বরে তো বেহুশ হয়েছিলেন, জ্বর নামাতে প্যারাসিটামল খেতে হবে, আর খালি পেটে তো সেটা খাওয়া যায় না, সেজন্য খাবার আনতে গিয়েছিলাম। নিন ধরুন, আর চটপট খেয়ে নিন। জ্বরে যা খেল দেখাচ্ছেন। সৈকত দেখলো বিছানার পাশে একটা বালতি রাখা, মাথায় হাত দিয়ে দেখলো চুল ভেজা। সে বুঝলো মাথায় পানি ঢালা হয়েছে। মেয়েটা এত কিছু করেছে আর সে কিছুই টের পায়নি। আমার তো হুঁশ ছিল না। সত্যি করে বলো তো কি কি করেছো আমার সাথে? একা ঘরে একজন স্মার্ট সুদর্শন দেখতে সুন্দর ছেলেকে একা পেয়ে উল্টাপাল্টা কিছু করে ফেলোনি তো? শর্মি চোখ পাকিয়ে বলল, আপনি যা যা ভাবছেন তার চেয়েও বেশি কিছু করেছি। খুশি? এবার খাবেন নাকি খাবারটা রেখে আসবো? সে হাত বাড়িয়ে প্লেটটা নিয়ে বলল, ও গড, সমাজে এখন এই চাঁদমুখ কিভাবে দেখাবো? তার চেয়েও বড় কথা, শত মেয়ের হৃদয় ভেঙে যাবে এসব শুনে। কি হবে এখন? মুখ দেখাতে না পারলে ঘোমটা দিয়ে রাখবেন, আর আজ যাদের হৃদয় ভেঙেছে কাল তাদের মাথাও ভাঙবো। জেলাস গার্ল, তুমি রেসলারের বংশধর নাকি? খাবেন নাকি শুধু বকবক করবেন? আমার একদমই খেতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে বমি করে ফেলবো। আপনি রাতে কিছু খেয়েছিলেন? না। একটু কষ্ট করে খান, অল্প হলেও খেতে হবে। সৈকত প্লেট হাতে নিয়ে বসে রইল চুপ করে। শর্মি বুঝলো সৈকত এইভাবে খেতে পারবে না। সে ওর পাশে বসে হাত থেকে প্লেটটা নিয়ে বলতে শুরু করলো, জানেন আপনার জন্য খাবার আনতে গিয়ে কি হয়েছে? রান্নাঘর কোন দিকে সেটা তো জানি না, তবু রিস্ক নিয়ে গেলাম। তারপর যা কিছু ঘটেছে সব একে একে সময় নিয়ে ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো। পুরোটা বলা হলে বলল, কেউ আমাকে দেখে ফেলে কি হতো ভাবুন, নির্ঘাত চোর ভেবে বসতো। আপনার জন্য এত কষ্ট করে খাবার নিয়ে এলাম, আর আপনি বলছেন খাবেন না? এই অত্যাচার মানা যায়? সৈকত শুনে হাসতে লাগলো, বলল, না, মানা যায় না, তবে তোমার এই আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। কি আইডিয়া? এই যে গল্প বলার ছলে আমাকে খাবারটা খাইয়ে দিলে। এখন প্যারাসিটামলটা খেয়ে ফেলুন। ওষুধটা খেয়ে বলল, আমি প্রথম দিনেই তোমাকে ঝামেলায় ফেলে দিয়েছি, সেজন্য দুঃখিত। আর অনেক ধন্যবাদ এত কষ্ট করার জন্য। আপনি এত জ্বর নিয়ে বসে আছেন, কাউকে কিছু বলেননি কেন? কাউকে বাড়তি টেনশন দিতে ইচ্ছে হয়নি। সব আমার উপর চাপানোর ইচ্ছে ছিল। সৈকত মুচকি হেসে বলল, ভাবলাম আমার প্যারা ভোগ করার পার্টনার যখন এসেই পড়েছে, সে কতটা কাজের সেটা একটু দেখি। বেহুশ থেকে ভালোই খেল দেখিয়েছেন। বলে শর্মি সৈকতের কপালে হাত দিয়ে জ্বর কতটা আছে বোঝার চেষ্টা করলো। সৈকত তখন মিনমিন করে বলল, শুধু আমাকে ছোঁয়ার বাহানা। শর্মি তখন ওর কানটা টেনে ধরে বলল, আমি কিন্তু খুব ডাকাত মেয়ে, আমার সঙ্গে লাগতে আসবেন না, একেবারে সিধে করে ছেড়ে দেব। সৈকত তখন আছড়া থেকে সোজা হয়ে বসে এক হাতে শর্মির কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিয়ে বলল, আর আমি কিন্তু খুব তেদর ছেলে, আমার ভালোবাসায় তোমাকে একেবারে ডুবিয়ে মেরে ফেলবো। সকালে সবাই নাস্তা করতে বসেছে। এত লোকের জায়গা হচ্ছিল না বলে শর্মি পরে বসতে চাইল, কিন্তু সাদের মা জোর করে বসিয়ে দিলেন। সৈকত তখন বলল, ফুপি, রাতে কি ঘরে বিড়াল ঢুকেছিল? রান্নাঘর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ পেলাম। কথাটা শুনে শর্মি বিষম খেলো, সে কাশতে লাগলো। তোমার আবার কাশি পাচ্ছে কেন হঠাৎ? পানি খাও। শর্মি চোখ পাকিয়ে সৈকতের দিকে তাকালো, দেখলো সে মুচকে হাসছে। কি জানি কে ঢুকেছিল, দেখলাম রান্নাঘরে একটা এঁটো প্লেট রাখা। রাতে কেউ কিছু খেয়েছে মনে হচ্ছে। আর খিদে পেয়েছিল রাত দুপুরে। কেউ বলতে পারলো না কে খেয়েছে। শর্মি তো মাথা নিচু করে বসে ভাবছে। সৈকতটা তো পাজি কেন? সবাই তখন অবাক যে কেউ কিছু খায়নি, তাহলে শব্দ কেন হলো, আর এটু প্লেটই বা কোথা থেকে এলো। ফুপি, আমিও রান্নাঘরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়েছিলাম, কিন্তু বের হয়ে দেখিনি। ভালো করেছিস বের হসনি, নিশ্চয়ই ভূত টুত কিছু একটা ছিল, তোর ঘাড় মোটকে দিতে পারতো। শব্দটা আমিও শুনেছিলাম। ঘুম ভাঙতেই মনে হলো দরজায় কেউ দাঁড়িয়ে, আবার সাথে সাথেই হাওয়া হয়ে গেল। মাত্র এক পলকের জন্য দেখেছি, ভীষণ ভয় পেয়েছিলাম। সত্যিই ভূত এসেছিল কিনা কে জানে। দেখতে কেমন ছিল দেখেছিস কিছু? ইয়া লম্বা নাকি আমাদের মতোই হাইট? পুরুষ নাকি মহিলা ভূত? সৈকতকে থামাতে শর্মি তখন টেবিলের নিচ দিয়ে সৈকতের পায়ে জোরে পাড়া মারলো আর সাদ বলে চেঁচিয়ে উঠলো। আহ! সবাই অবাক হয়ে চোখে ওর দিকে তাকালো। বলল, কি হলো? সে চোখ গোল গোল করে বলল,
কে যেন পায়ে পাড়া মেরেছে। শর্মির লজ্জায় শেষ। উফ, সবকিছুই তার বিপরীতে যাচ্ছে কেন? ইয়া আল্লাহ, কি হবে এখন? সৈকত চট করে শর্মির দিকে তাকালো আর বুঝে গেল কি হয়েছে। সে হাসতে হাসতে বলল, রাতে দেখা তোর ভূতটার মনে হয় তাকে নিয়ে আমাদের আলোচনা করাটা পছন্দ করছে না, তাই সে খেপে গিয়ে তোকে মেরে বসেছে। সাদ ঢোক গিলে মিনমিন করে বলল, এসব কি বলছো? ভূত বলতে কিছু নেই তো। ভূতটা মনে হয় জেনে গেছে যে তুই ভূত ভয় পাস, তাই তোর ঘরে ঢুকেছিল। বলে সে উঠে যাচ্ছিল। সাদের মা বলল, কি রে, উঠছিস যে? খাওয়া শেষ? কিছুই তো খেলি না। তোর শরীর ঠিক আছে তো? মুখটা কেমন শুকনো দেখাচ্ছে। আমি ঠিক আছি। বিয়ে নামক যে প্যারায় তোমরা আমাকে হুট করে ফেলে দিয়েছো, এর চেয়ে ভালো থাকবো কিভাবে? বলেই সে তার ঘরে চলে যায়। ভোররাত থেকে জ্বরটা ছিল না, এখন আবার আসছে মনে হচ্ছে। শর্মি বুঝতে পারলো সৈকতের শরীর আবার খারাপ করতে শুরু করেছে। আশ্চর্য, ফুপিকে সেটা বলতে পারলো না। সমস্যাটা কি? তা বলতে পারবে কেন? আমাকে পচানোর বেলায় তো 16 আনা। শর্মিও তাড়াতাড়ি খেয়ে উঠে পড়লো। সে ঘরের দিকে পা বাড়াতেই ডাইনিং টেবিলে হাসির রোল পড়ে গেল। সুপ্তি বলল, আহা, ভাবি যেন ভাইয়াকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না। ভাইয়াকে নিয়ে ইচ্ছে মতো ঘুরে বেড়াবার দিন শেষ। সেই দুঃখে এখন আমারও বিয়ে করে ফেলতে ইচ্ছে করছে। সাদের মা বলল, টোটো করে ঘুরে বেড়ানোর বাদরের আবার বিয়ের শখ হয়েছে? এই, তোর বয়স হয়েছে কত? হ্যাঁ, ঝাড়ু চিনিস? মেরে ঠ্যাং ঝুলিয়ে দিব একেবারে। সবাই হাসাহাসি করছিল। শর্মি লজ্জায় লাল নীল হয়ে নিজের ঘরে চলে এলো। সৈকতকে দেখেই বলল, এই মেয়ে এইভাবে সারাক্ষণ আমার আগে পিছে লেগে থাকো কেন? প্রেম টেম হয়ে যায়নি তো? শর্মি দাঁতে দাঁত চেপে বলল, আপনি অসুস্থ সেটা কাউকে জানাচ্ছেন না কেন? আমার জন্য দেখি তোমার মহা টেনশন হচ্ছে, এটা কিন্তু প্রেমের লক্ষণ। শর্মি বুঝলো এর সাথে সে পেরে উঠবে না। সে ঘর থেকে বের হয়ে সুপ্তির খোঁজে চলে গেল। সুপ্তিকে ড্রয়িং রুমে সাদের সাথে পেয়ে গেল। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিলেও শর্মির মন পড়ে রইল সৈকতের কাছে। জ্বরের এখন কি অবস্থা কে জানে। কোনো সারা শব্দ নেই। সুপ্তি এক ফাঁকে চা করে নিয়ে এলো, এনে বলল, ভাবি, তোমার আর ভাইয়ের চা তোমাদের ঘরে নিয়ে যাও, তোমরা একসাথে খাও। শর্মি মনে মনে খুশি হলো। সে চা নিয়ে ঘরে গিয়ে দেখলো সৈকত ঘুমিয়ে গেছে। সে চায়ের ট্রে হাতে নিয়ে সৈকতের পাশে গিয়ে বসলো। কপালে হাত রেখে জ্বর আছে কিনা সেটা দেখবি কিনা ভাবছে, কিন্তু হাত রাখলে যদি জেগে যায়। যা অসভ্য ছেলে, জেগে গেলে কি রেখে কি বলবে আল্লাহ জানে। মুখ তো লাগাম বলতে কিচ্ছু নেই। সে সৈকতের দিকে তাকিয়ে আছে। সে মনে হয় সত্যি সৈকতের প্রেমে পড়ে যাচ্ছে। সৈকত তখন চোখ মেলে বলল, তোমার মতলব কি বলো তো? চা দেবে নাকি এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে? শর্মি চমকে উঠে অবাক হবার ভান করে বলল, আমি কোথায় তাকিয়েছিলাম? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলেন আপনি। কে ঘুমিয়েছিল? একটু আগে ঘুম থেকে জেগে কেউ আবার ঘুমায় নাকি? শর্মি মনে মনে বলল, সব তুলে রাখছি, সময় আমারও আসবে, তখন দেখবে কত ধানে কত চাল। তারপর চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে বলল, স্বাভাবিকভাবে কথা বলা কি কেউ আপনাকে শেখায়নি? শিখিয়েছে, কিন্তু তোমার সাথে তার প্রয়োজন দেখছি না। কেন? কারণ তুমি স্পেশাল কেউ। শর্মি লজ্জা পেয়ে গেল। সৈকত শর্মির দিকে আর চোখে তাকিয়ে বলল, স্পেশালের আরেক নাম কি জানো? কি? প্রতিবন্ধী। হা হা হা। আপনি আসলে একটা অসভ্য। হা হা হা। আচ্ছা সরি। শোনো, আমার জ্বরটা মনে হয় বাড়ছে, একটু দেখো তো। না, পরে বলবেন, ছোঁয়ার বাহানা। আচ্ছা বলবো না। শর্মি ওর কপালে হাত রেখে দেখলো জ্বর আছে। সে একটা প্যারাসিটামল এনে দিল। তারপর বলল, আমি ফুপিকে গিয়ে বলছি আপনার জ্বর। আহা, আমাদের মাঝে ফুপিকে ডাকবে কেন? সে একবার জেনে গেলে এমন লাল টুকটুকে বউটাকে আর এভাবে কাছে পাবো? আপনি আসলে কি চাইছেন বলুন তো? তুমি আমার কাছে কাছে থাকবে, সেটাই চাইছি। সৈকতের জ্বর হয়েছে সেটা লুকিয়ে রাখতে পারেনি সে। জ্বর নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছে। 4 দিন পর জ্বর পুরো সেরে গেল। ঢাকায় ব্যাক করেছে বউ নিয়ে। এখানে সৈকতের মা, বাবা, সত্যি আর দাদি থাকেন। বাড়ির সবাই মোটামুটি মিশুক ধরনের। শর্মির খারাপ লাগছে না, শুধু দাদি একটু ভিন্ন, খুব কঠিন মেজাজের মানুষ। সারাক্ষণ সকলের ভুল ধরা নিয়ে ব্যস্ত থাকেন। শর্মি নিজেও বেশ কয়েকবার ঝাড়ি খেয়ে ফেলেছে। আসলে তিনি পুরনো আমলের ধ্যান ধারণা নিয়ে থাকেন, তাই সবাইকে একটু মেজাজ দেখিয়ে নিজের কন্ট্রোলে রাখতে ভালোবাসেন। সৈকতের মা শর্মিকে এ ব্যাপারে আগে সাবধান করে দিয়েছেন, শর্মি যেন তার কোনো কথা কষ্ট না পায়। সৈকত তার অফিসে পোস্টিং এর কারণে চট্টগ্রাম থাকে। ওখানে আরো 2 জন কলিগ মিলে এক ফ্ল্যাটে থাকে। তার ছুটি শেষ, আগামীকাল রাতে চট্টগ্রাম চলে যাচ্ছে। এই নিয়ে শর্মি ভেতর ভেতর একটু কাহিল। রাতে খেতে বসে সৈকতের চলে যাওয়া নিয়ে কথা হচ্ছিল। সৈকতের মা বলল, এবার ট্রান্সফার নিয়ে ঢাকায় চলে আয়। সেটা সম্ভব হলে তো আগেই করা যেত। ট্রান্সফার অ্যাপ্লিকেশন আরো 6 মাস পরে দিতে পারবো।
দিলেও ঢাকায় হয়তো আসা সম্ভব হবে না। এখানে আসতে আমাকে আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে। ঢাকা ছাড়া অন্য কোথাও যাবার চেয়ে চট্টগ্রামেই ভালো আছি। তাহলে শর্মি কোথায় থাকবে? সৈকত একবার শর্মির দিকে তাকালো, দেখলো ওর চেহারা অলরেডি মলিন হয়ে গেছে। বলল, শর্মি এখানেই থাকবে, তোমরা সবাই আছো না? সৈকতের দাদি বললেন, নাদবু আর কই যাবে, সে এইখানেই থাকবে। সংসারে কাজকর্ম শিখুক, কিছু তো শেখে নাই। ওরা একটা দিন চইলা গেল, এখনো তারে কোনো কাজ করতে দেখলাম না। সৈকতের মা বলল, মা, শর্মি নতুন বউ, এত তাড়াতাড়ি তাকে সংসারের কাজ চাপিয়ে দেওয়া ঠিক হবে না। আস্তে ধীরে করবে সব। আর সৈকত কাল চলে যাবে, ওরা নিজেরা একটু সময় কাটাক। বিয়েটা যেভাবে হলো, ওদের নিজেদের মধ্যে একটু খোলামেলা হওয়ার সুযোগ তো দিতে হবে। আমার সোনার টুকরো নাতি পাইয়া তারা ধৈরা বাইন্ধা মেয়েটারে ঝুলাই দিছে। বাপরে, তোর সইল না আর। দাদির এই কথাটা কেউ কিছু বলল না। শর্মির কাছে ব্যাপারটা ভালো লাগলো না। সে মাথা নিচু করে খাবার নাড়াচাড়া করতে লাগলো। বিয়েটা তো কেউ জোর করে দেয়নি, তাহলে এমন কথা কেন? সৈকতের বাবা শর্মির দিকে তাকিয়ে দেখলেন বেচারা দাদির কথা মন খারাপ করে ফেলেছে, তাই মাকে উদ্দেশ্য করে বললেন, মা, এইভাবে বলাটা ঠিক হলো না। শর্মির সম্পর্কে জেনেই আমরা এগিয়েছিলাম। ওকে আমাদের আগে থেকেই ভালো লেগেছিল। আমরা কিন্তু মোটামুটি প্রিপারেশন নিয়েই গিয়েছিলাম। তোরা তো বিয়ে পাকা করার জন্য গেছিলি, বিয়ে করাইতে তো যাস নাই। ধুমধাম কইরা বিয়া দিমু, আর এখন কি হইল? সব আল্লাহর ইচ্ছে মা। আমরা না হয় সুক্তির বিষয়টা ঘটা করে দেব। তারপর আর কোনো কথা হলো না। সবাই চুপচাপ খেতে লাগলো। খাওয়া প্রায় শেষের দিকে এলে দাদি তখন ঘোষণা করলেন, কাল সৈকত চলে যাবে, তাই কালকে দুপুরের খাবার নাতবই রান্না করবে। আচমকা এই কথা শুনে শর্মির কাশি উঠে গেল। সে তো এক চা বানানো ছাড়া রান্নার রও জানে না। সৈকত শর্মির খাবি খাওয়া দেখে ইশারা করে বলল, কি হয়েছে? শর্মি আস্তে করে মাথা ঝুলিয়ে দেখালো সে রান্না পারে না। সৈকত সেটা দেখে মুচকি হেসে বলল, দাদি এখনই আমাকে মা ছেড়ে বউয়ের হাতে রান্না খেতে বলছো, পরে আবার বলে বসবে বউ পাগলা হয়েছিস। ওসব হবে না। এ আবার কি কথা? তো তোর বউ কি রান্না করে খাওয়াবে না তোকে? আলবত খাওয়াবে, কিন্তু সময় তো চলে যাচ্ছে না। সে আগে আম্মুর কাছ থেকে রান্না শিখে নিক, এখনই কিছু করতে হবে না। বউয়ের জন্য দেখি তোর বেশ দরদ রে। দরদ তো তোমার জন্য গো দাদি। একটু একটু দরদ অন্য কাউকে দেখালে কিছু হয় না। চুপ থাক, বিয়া না হইতেই বউয়ের জন্য পাগল হয়ে গেছোস। সৈকত সেটা শুনে মুচকি হাসলো। খাওয়া শেষ হলে শর্মি সৈকতের ঘরে এসে দেখে সৈকত ল্যাপটপ নিয়ে বসে আছে। তাকে দেখে বলে উঠল, তুমি তাহলে কোনো কাজেরই না? জীবনে আদৌ কিছু শিখেছো নাকি শুধু আমার আগে পিছেই ঘুরতে পারো? শর্মি বুঝলো সৈকত এখন ইচ্ছে মতো তাকে লেগ পুলিং করবে, তাই সে কিছু না বলে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তাছাড়া সৈকতের সামনে থাকলো ঠিক ধরে ফেলবে শর্মিও চলে যেতে কষ্ট পাচ্ছে, সেটা আরো লজ্জাকর হবে। শর্মি আকাশের দিকে তাকিয়ে দেখলো শুক্লপক্ষের চাঁদ তার স্পষ্ট অবস্থান জানান দিয়ে যাচ্ছে। সেদিকে তাকিয়ে ভাবলো, আচ্ছা, এই অল্প সময়ে কারোর জন্য এত মায়া অনুভূতি কাজ করতে পারে? এই অনুভূতির নাম কি আসলে? ঘর থেকে সৈকত তখন চেঁচিয়ে বলল, এই বুস, এক গ্লাস পানি দিয়ে যাও তো। শর্মি চোখ পাকিয়ে কিছু বলতে যাচ্ছিল, আর তখনই সৈকতের ফোন আসে। সে ফোন রিসিভ করে বলতে থাকে, হ্যাঁ তিথি বলো। না, তেমন কিছু করছি না। আপাতত এক্স প্রেসিডেন্ট বুশকে দিয়ে পানি আনাচ্ছি। বুঝুক হোয়াইট হাউস ছাড়লে কেমন লাগে। ওপাশ থেকে কি বললো তা তো আর শর্মি শোনার উপায় নেই, কিন্তু কথাটা বলার পর ভীষণ হাহা হিহি চলছিল সেটা দেখতে পাচ্ছিল। এত আহ্লাদ করে হ্যাঁ তিথি বলো বলার মানেটাই বা কি সে বুঝতে পারলো না। যত সব। সে পানি এনে সৈকতকে দিয়ে সরে যেতে নিলে সৈকত ফোন রেখে ওর হাত ধরে বলল, যাচ্ছ কোথায়? বসো এখানে। শর্মি বসলো। সৈকত ওর মুখের দিকে তাকিয়ে বলল, কি হলো হঠাৎ এমন রাগ রাগ চুপচাপ? কিছু হয়নি। আমি কাল চলে যাচ্ছি, দেখে মন খারাপ হচ্ছে নাকি আবার? আপনার মতো বাদর ছেলে চলে গেলে কারোর মন খারাপ হয় না, শান্তি শান্তি ফিল হয়। হা হা হা, আমার অনুপস্থিতিও তাহলে কম কিছু নয় বলো। তবে তুমি মুখে যাই বলো, তোমার চেহারা কিন্তু অন্য কিছু বলছে। আমার চেহারা এখন ঘুমের কথা বলছে, সরুন তো। বলেই শর্মি উল্টো দিকে মুখ ফিরে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। শর্মি আজ মেরুন রঙের একটা শাড়ি পরেছে। শাড়ির ফাঁকে তার ফর্সা কোমর দেখা যাচ্ছিল। সৈকত সেটা দেখে বলল, এই তোমার মতলবটা কি? এভাবে কোমর দেখিয়ে ঘুমাচ্ছ? শর্মি তাড়াতাড়ি সৈকতের দিকে ফিরে আঁচল টেনে টেনে চোখ বন্ধ করে পড়ে রইল।
সৈকত হেসে কাজে মন দিল। যাক, এখন মন চাইলেই মন ভরে এর দিকে তাকিয়ে থাকা যাবে। কাল তো চলেই যাচ্ছে, কিছুদিন পর আবার এই চাঁদ মুখ দেখার সুযোগ হবে। সৈকত নিজেও বুঝতে পারছে ওকেও যতই লেকপুলিং করুক, আসলে সে নিজেও এই মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছে। গত 5 দিনেই এর প্রতি যা অনুভূতি হয়েছে, তাতে একে ছেড়ে থাকতে এর কষ্ট হবে। কিন্তু কিছু তো করারও নেই। ভালো হতো একে সাথে করে নিয়ে যেতে পারলে, কিন্তু সেটা এখনই করা সম্ভব নয়। সে কিছুক্ষণ কাজ রেখে শর্মির দিকে তাকিয়ে রইল। সৈকত ঘুমিয়ে যেতেই শর্মি জেগে উঠল। জানালা করে চাঁদের আলো এসে পড়েছে ঘরে। সেই আলোয় দেখলো সৈকতের মুখটা ওর খুব কাছেই, যেন ওকে দেখতে দেখতেই ঘুমিয়ে গেছে। ওর ইচ্ছে হলো ওকে ছুঁয়ে দিতে, কিন্তু যা পাচ্ছে ছেলে ঘুম ভেঙে গেলেই এমন কিছু বলে বসবে যে ওর মুখ লুকোবার জায়গা থাকবে না। সারাক্ষণ মজা নেয়, অথচ তিথি না ফিথি ওর সাথে তো ঠিকই কত সুন্দর করে কথা বললো। কাল চলে যাচ্ছি, আবার কতদিন পর দেখা হবে, একটু কি পারতো না একসাথে রোমান্টিক কিছু মুহূর্ত কাটাতে? পাঁচি কোথাকার, ঘুমিয়েছ না? এবার দেখাচ্ছি মজা। সৈকতের ফোনটা ওর মাথার পাশেই ছিল। আস্তে করে উঠে ফোনটা নিয়ে খুব সাবধানে ওর হাত নিয়ে ফিঙ্গার লক খুলে ফেললো। তারপর উঠে বসে প্রথমে ওর কল হিস্ট্রি দেখলো। সেখানে তিথি, শেলি, তুলি আর আফসানা নামের 4টা মেয়েদের নাম্বার পেল, যেগুলোতে রেগুলারই কথা হয়। শর্মি সেই নাম 4টা পাল্টে শাকচুন্নি, পেতনি, ভূতনি আর ডাইনি দিয়ে দিল। তারপর যেটা অফিস বস লেখা সেটা হিটলার নাম দিয়ে সেভ করে দিল। তারপর যে নাম্বারগুলোতে রেগুলার কথা হয় আর যত মেয়ের নাম্বার আছে সব কটাই কাশেম, কসাই, গোয়ালা, ব্যাককল, বলদ, গরু, ছাগল, মুরগি, পাঙ্গাস, ট্যাংরা, টেম্পু, বিচ্ছু, তেলাপোকা, চিকটিকি, ভালুক দিয়ে সেভ করে দিল। নিজের নাম্বারটা দেখলো বুঝ দিয়ে সেভ করা, সেটা পাল্টে হার্টবিট লিখে দিল। তারপর মুচকি এসে গ্যালারিতে ঢুকলো। সেখানে শর্মির বেশ কিছু ছবি দেখলো যে বিভিন্ন সময় লুকিয়ে তোলা হয়েছে। ব্যাপারটা শর্মির কাছে খুব ভালো লাগলো। ইস, এমন লুকিয়ে ছবি তোলার কি মানে? তখন নিজের ফোনে টর্চ জ্বেলে হালকা আলো করে পটাপট দুজনের কয়েকটা সুইট সেলফি নিয়ে নিল। তারপর নিজের ফোনেও তুললো। ছবি তোলা শেষ করে ফোনটা আস্তে করে রেখে দিল। কাল থেকে নাম্বার নিয়ে সৈকত কি বিড়ম্বনায় পড়বে সেটা ভেবে তার খুব হাসি পাচ্ছিল। কালোকে ফোনটা বেশি হাতে নিতে দেওয়া যাবে না। চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবার পর সব দেখুক, তার আগে দেখলে কি হবে কে জানে। সন্ধ্যায় সৈকতের বাসের টিকিট কাটার সেই উদ্দেশ্যে শর্মির সারাদিনের ব্যস্ততায় কেটে গেল। আর সৈকত সারাদিন শর্মির সাথে কথা বলার চান্স খুঁজে গেছে শুধু। সৈকতের আজ কোনো ফোন আসেনি, তাই শর্মির কোনো ঝামেলা হলো না। কিন্তু সারাদিনে একটাও ফোন এলো না, এটা কেমন কথা? বিকেলে সৈকত শর্মিকে অনেকক্ষণ না দেখে সুপ্তিকে বলল, কিরে, ঘরের কোনো কাজ করিস টরিস না, কিছু না? আজ বাদে কাল বিয়ে হবে, শ্বশুরবাড়ি গিয়ে তো আমাদের সবার নাক কাটিয়ে ফেলবি। আম্মুকে সাহায্য করতে পারিস না? ও বাবা, হঠাৎ করে এসব বলছো, ঘটনা কি? ঘটনা আবার কি হবে? সন্ধ্যায় চলে যাচ্ছি আর তোর ভাবির সাথে এখন পর্যন্ত একটু ভালো করে কথাই বলতে পারলাম না। বিয়ে করে লাভটা কি হলো? ও বুঝেছি, আগে বলবি তো। আচ্ছা, তুই ছাদে যা, আমি ভাবিকে পাঠিয়ে দিয়েছি। সাথে চা নিয়ে আসতে বলিস। বলবো। বলে সে হাত পেতে রইল। কি? তোর এত কাজ করে দিব, আমাকে একটু খুশি করবি না? মায়ের চিনিস, কোনো টাকা পাবি না, যা ভাগ। এই, তোর বয়ফ্রেন্ডের কি যেন নাম? দিব সব বাবাকে বলে। আমার কোনো বয়ফ্রেন্ড নাই, এসব বলে তুই কথা ঘোরাবি না। টাকা দে, নইলে আমি ভাগলাম। আচ্ছা, পরে নিস, এখন শর্মিকে ডেকে দে। হুম, বাকি কাজ ফাঁকি। তুই এই করে করে আমার কোটি কোটি টাকা মেরে খেয়েছিস, আজ আর তা হবে না। কোটি কোটি টাকা মেরে খেয়েছি, আমার স্যালারির অর্ধেক যায় তোর ঘুষের পেছনে, আর আমাকে এসব বলছিস? দিবি নাকি চলে যাব? আচ্ছা ঠিক আছে, নে 500 দিলাম, এবার যা। আরও 1000। কিসের 1000? আগের পাওনা। তুই ঘুষ দিবি বলে আমাকে দিয়ে শুধু কাজ করাস, আর কাজ হয়ে গেলেই যা ভাগ বলে বিদায় দিস। আরও 1000 দিবি, তারপর কাজ হবে, নয়তো টাটা বাই বাই। আর 1 পয়সাও পাবি না। 500 দিয়েছি, এইটার হিসাব লিখে রাখবি। যা, শর্মিকে পাঠিয়ে দে। ঠিক আছে, দিতে হবে না। আমার আবার এত টাকা খাওয়ার শখ নাই। যাই, নিচতলায় আন্টি বলেছিল ভাবিকে নিয়ে চা খেতে যেতে, আজ না হয় সেখানেই চা খেয়ে আসি। আচ্ছা আচ্ছা, নে। আর শোন, মনে রাখিস, 1 মাঘে শীত যায় না। আমি পড়াই মনে রাখতে পারি না, এসব মনে রাখার টাইম কই। থ্যাংক ইউ ভাইয়া। শোন, আমি যে ওর জন্য অপেক্ষা করছি, ওকে ডেকে পাঠিয়েছি,
এসব আবার বলে দিস না। ঠিক আছে, তাহলে আরও 200 দে। সৈকত ওর কান ধরে বলল, নিবি আরো 200? নিব না, ছাড়। যা তাহলে। বলে সৈকত রাগে গজগজ করতে করতে ছাদে চলে গেল। সুপ্তি শর্মিকে দাদির ঘরে পেয়ে গেল। বুঝলো শর্মিকে ভাইয়া খুঁজে কেন পাচ্ছে না। সে গিয়ে শর্মিকে কাজ আছে বলে টেনে রান্নাঘরে নিয়ে এলো। বলল, ভাবি, চা বানাতে পারো? পারি। তাহলে জলদি 2 কাপ বানিয়ে ফেলো। ঠিক আছে। কে সুপ্তি? তোমার ভাইয়া কোথায় বলতে পারো? সুপ্তি চট করে ব্যাপারটা বুঝে নিল। বলল, বলবো, তার আগে আমাকে 200 টাকা দিতে হবে। শর্মি অবাক গলায় বলল, তুমি কি ঘুষ চাইছো? তুমি তো স্মার্ট আছো, ঠিক ধরে ফেলেছো। আসলে ভাইয়ের কাছে চাইলে তো পাওয়া যায় না, আর আমি তোমার কাছ থেকে নিলে তুমি সেটা ভাইয়ের কাছ থেকেই খসাবে। সিম্পল। আমি কিভাবে টাকা খসাবো? সে তুমি আস্তে আস্তে শিখে যাবে। আমি আছি না, এসব ব্যাপারে আমি ওস্তাদ লোক। এখন ভাইয়ের কাছে যেতে চাও কিনা বলো, তাহলে জলদি টাকাটা দাও। শর্মি ঘরে গিয়ে তার পার্স থেকে 500 টাকার একটা নোট এনে ওকে দিয়ে বলল। পুরোটা রাখো। সুপ্তি খুশি হয়ে ভাবিকে জড়িয়ে ধরে বলল, জিও ভাবি, জানো ভাইয়ের কাছ থেকে টাকা খসাতে কত কষ্ট হয়? পাওনা টাকাটাই দেয় না, আর তুমি কিনা এত বেশি দিচ্ছ। যাও যাও, ভাইয়া তোমার জন্য ছাদে অপেক্ষা করছে। জানি, ছাদে চলে যাও। দাঁড়াও। তার মানে তুমি তোমার ভাইয়ের নির্দেশে এখানে এসেছো? হ্যাঁ। তার কাছ থেকেও নিশ্চয়ই খসিয়েছো? সে আর বলতে, তবে ভাইয়ের কাছ থেকে খসাতে অনেক ঝামেলা করতে হয়েছে। তুমি তো ডেঞ্জারাস মেয়ে। এক কাজের জন্য 2 পক্ষের কাছ থেকে টাকা খাচ্ছো। ডেঞ্জারাস না ভাবি, এটাকে বলে ট্যালেন্ট। ভালো ট্যালেন্ট আছে। সুপ্তি হেসে চলে গেল। সৈকত ছাদে গিয়ে 8 ঘন্টার উপর বসে আছে, অথচ শর্মির দেখা নেই। মোবাইলটাও নিয়ে আসেনি যে সময় কাটাতে কিছু করবে। ফাজিল সুপ্তিটার উপর ভরসা করাটা একদম ঠিক হয়নি। উফ, এতগুলো টাকা পানির মতো হাতছাড়া হয়ে গেল। সব দোষ বুশের। নতুন বিয়ে হয়েছে, কোথায় স্বামী সেবায় ব্যস্ত থাকবে তা নয়, সংসার উদ্ধার করে ফেলছে। বেচারা আমিটা যে চলে যাব তার কোনো খেয়াল রাখবে না। এসব ভাবতে ভাবতে আরো মিনিট 10 চলে গেল। তারপর শর্মি ছাদে এলো। ওকে দেখেই বলল, পৃথিবী উল্টে ফেলা শেষ হলো তাহলে? মানে সংসার ধর্ম কি একদিনই শিখে ফেলবে? এত ব্যস্ত? শর্মি মুচকি হেসে বলল, আহা, আপনি আমার জন্য এইভাবে অধীর হয়ে অপেক্ষা করবেন সেটা আগে বললেই হতো। অপেক্ষা তোমার জন্য? আমার খেয়ে দিয়ে কাজ নেই যেন। আমি বাসায় থাকলে প্রতিদিনই বিকেলে ছাদে আসি। অপেক্ষা করেননি তাহলে? কিন্তু সুপ্তি যে বলল। সৈকত চোখ শুরু করে বলল, কি বলেছে সুপ্তি? এই ঘুষ নিয়ে কে নাকি ওকে দিয়ে কি কাজ করিয়ে দিতে বলেছে সেগুলো আর কি। সৈকত দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, সুপ্তি, আজকে তুই শেষ। কিছু বললেন? বললাম, চা কি ঠান্ডা হলে দিবে? শর্মি হেসে চায়ের কাপ এগিয়ে দিয়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। সৈকতের পাশেই এক হাত পেছনে রেখে দাঁড়িয়ে চা পান করতে লাগলো। দুজনেই নীরব। বলার জন্য কেউ কোনো কথা খুঁজে পাচ্ছে না। তাদের নীরবতার হাত ধরে সন্ধানে মেল। সৈকত বলল, চলো নিচে যাই, আমার যাবার সময় হয়ে এলো। শর্মি নড়ল না। সে পায়ের বুড়ো আঙুল দিয়ে গভীর মনোযোগে ছাদের মেঝেতে আঁকিবুকির চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৈকত এগিয়ে এসে ওর সামনে দাঁড়িয়ে বলল, কি হলো, নিচে যাবে না? সৈকত অস্ফুট স্বরে বলে সেভাবেই দাঁড়িয়ে রইল। তখন প্রায় অন্ধকার নেমে এসেছে। সৈকত শর্মির হাত ধরে কাছে টেনে নিল। শর্মি আরো একটু ঘনিষ্ঠ হলো। সৈকত তখন ওকে জড়িয়ে ধরল। কেউ কোনো কথা বলল না, অথচ মনে মনে শত কথা আর অনুভূতি প্রকাশ করা হয়ে গেল। বাসের জানালার পাশের সিটে বসেছে সৈকত। আকাশে বাঁকা চাঁদ, রাতের নিস্তব্ধতায় সাই সাই করে ছুটে চলেছে দূর পাল্লার যত গাড়ি। সে চাঁদের দিকে তাকিয়ে শর্মির কথা ভাবতে লাগলো। প্রতি মুহূর্ত একটু একটু করে পথের দূরত্ব বেড়ে চলেছে দুজনের মাঝে, অথচ মন পড়ে আছে একে অপরের কাছে। সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে শর্মির আবেগী হয়ে যাওয়াটা মনে নাড়া দিচ্ছে তার। আচ্ছা, শর্মিও কি এই মুহূর্তে ওর কথাই ভাবছে? সে ফোন বের করলো শর্মিকে কল করতে। চলে আসবে বলে আজ সারাদিন সে ফোন বন্ধ করেই রেখেছিল। নয়তো অফিস থেকে সারাক্ষণই ফোন আসে আর ল্যাপটপ নিয়ে পড়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। চেয়েছিল আজকের দিনটা শুধুই ফ্যামিলি টাইম হবে। সে ফোন ওপেন করে শর্মির নাম্বারটা খুঁজলো। কি আশ্চর্য, বুশ নামের কোনো নাম্বার নেই কেন? সে শর্মি দিয়ে খুঁজলো, তাও পেল না।
তাই স্পষ্ট মনে আছে সে বুঝ দিয়ে নাম্বার সেভ করেছিল। তাহলে গেল কোথায়? আজব তো, এখন শর্মির সাথে কথা বলবে কি করে? সে সুপ্তিকে ফোন করলো, ওর কাছ থেকে নাম্বার পাওয়া যাবে। সুপ্তি ফোন ধরে বলল, হ্যাঁ ভাইয়া বল। তোর ভাবির নাম্বারটা দে তো। ভাবির নাম্বার নেই তোর কাছে? আছে, কোনো কাজ পাচ্ছি না তো, তাই চাচ্ছি তোর কাছে। নাম্বার থাকলে কেউ নাম্বার চায়? আশ্চর্য তো, এতদিনেও তোর কাছে ভাবির নাম্বার নাই আর আমাকে ঝাড়ি দিচ্ছিস? আমার অনেক পড়া আছে, বসে বসে তোর ঝাড়ি খেতে পারবো না। বলে ফোন কেটে দিল। সৈকতের মেজাজ খারাপ হয়ে গেল। সে আবার ফোন করলো। সুপ্তি ফোন ধরে বলল, বললাম না পড়তে বসেছি, শুনতে পাস না? পরে একেবারে উদ্ধার করে ফেলছিস। পাস তো করিস নকল করে। নাম্বারটা আগে মেসেজ কর, তারপর যা খুশি কর। বলে সৈকত ফোন রেখে দিল। 1 মিনিট পর সুপ্তির মেসেজ এলো। বিকাশ থেকে 100 টাকা দে, আমার নাম্বারে রিচার্জ করে দে, মেসেজ পাঠানোর পর্যাপ্ত টাকা নেই। সৈকত রাগে বিড়বিড় করে উঠল, কিন্তু করার কিছু নেই। বাসায় ফিরে এসে এর মজা টের পাওয়াতে হবে। দিন দিন ওর বার বেড়েই চলেছে। টাকা চেয়ে এত বড় মেসেজ পাঠাতে পারছে, আর একটা নাম্বার সেন্ড করতে পারছে না। থাপড়ায় সোজা করা দরকার। সে 100 টাকা পাঠিয়ে দিল সুপ্তির নাম্বারে। 5 মিনিট পর মেসেজ এলো। নাম্বার দেখে ডায়াল করার জন্য নাম্বার তুলতেই দেখলো সেটা তো সেভ করা, তাও আবার হার্টবিট দিয়ে। এটা সে কখন করলো? সে তো করেনি। কে করলো এই কাজ? কি করে হলো? কিছুই বুঝতে পারলো না। তবে যেভাবেই হোক নামটা কিন্তু জোস হয়েছে। তাই বুঝাবুঝি বাদ দিয়ে সে কল দিল। শর্মী বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। আকাশের ওই চাঁদের মতোই নিজেকে একলা একা লাগছিল। সৈকতকে সে ভীষণভাবে মিস করছে। সৈকতের বাড়ি, সৈকতের ঘর, সমস্ত ঘরে সৈকতের ছায়া, অথচ সৈকত নেই। তাই ঘরের ভেতর তার ভালো লাগছিল না। সে বারান্দায় অনেক সময় ধরে দাঁড়িয়ে আছে। এতটা সময় চলে গেল, অথচ সৈকত তো এখনো তাকে একটা ফোন করলো না। সে মন খারাপ করে ঘরে এসে বিছানায় আছড়া হয়ে বসে ফোন হাতে নিল। তারপর গ্যালারি থেকে গতরাতে তোলা ছবিটা দেখতে লাগলো। ছবিটা সে সৈকতের নাম্বারে সেট করে দিল। আচ্ছা, সে কি একটা ফোন করবে সৈকতকে? না, ও কেন করবে? সৈকত দিক, ও দিলেই তো হাজারটা কথা বলে পচানো শুরু করবে। সে মনমরা হয়ে কিছুক্ষণ বসে থেকে উঠে গিয়ে ওয়ার্ড্রপ থেকে সৈকতের একটা টি শার্ট নিয়ে বিছানায় বসলো। সেটা গালে চেপে ধরে সৈকতের স্পর্শ পেতে চাইলো। তারপর সেটার সাথে কথা বলতে লাগলো। তার একটু পরেই সৈকতের ফোন এলো। মুহূর্তে শর্মী খুশি হয়ে গেল। সে কল রিসিভ করে হ্যালো বলতে সৈকত বলল, কি ব্যাপার? ফোন হাতে নিয়ে বসেছিলে মনে হচ্ছে। এত অপেক্ষা? আপনার অপেক্ষা কে করছিল? আমি তো ফেসবুক দেখছিলাম। ও আচ্ছা, তুমি তো তাহলে ব্যস্ত। ফোন রেখে দিচ্ছি। এতটাও ব্যস্ত নই যে কথা বলা যাবে না। কথা বলার যদি এতই শখ, তাহলে ফোন দিচ্ছিলে না কেন? ফোন দিলেই তো বলতেন, শুধু কথা বলার বাহানা। বাহ, আমাকে এত ভালো পড়তে পারো? সারাক্ষণ আমার কথাই ভাবো নাকি? এই শুরু হয়ে গেল তো। আচ্ছা শোনো, একজন মেয়ে আমার জন্য বিরহে পড়ে যাচ্ছে। কি করা যায় বলো তো? কোন শাকচুন্নি? না মানে কোন মেয়ে বিরহে পড়ছে? শাকচুন্নি? এবার তো মনে হচ্ছে কারোর হৃদয় পুড়ে যাচ্ছে। ওহ, কি ভীষণ পোড়া পোড়া গন্ধ আসছে। কথা না ঘুরিয়ে আগে বলুন, আপনার জন্য কার এত বিরহ হচ্ছে? আয়নার সামনে দাঁড়াও, তাহলেই দেখতে পাবে। শর্মীর গাল ঈষৎ লাল হয়ে গেল। বলল, আমি আয়না দেখি না। তাহলে কি দেখো? রাত বিরাতে লুকিয়ে লুকিয়ে জামাইয়ের চেহারা দেখো? রাত বিরাতে ওসব আপনি করে বেড়ান। ওসব আমি করে বেড়াই সেটা তুমি কি করে বুঝলে? ঘুমিয়ে থেকে? আহা, আপনি কি ঝগড়া করতেই ফোন করেছেন? না, প্রেম করতে। প্রেমের নমুনা দেখে আমি শিহরিত। আমার প্রেম এমনই, রবি ঠাকুরের ভাষায়, রোগের মতন বাঁধিব তোমারে, দারুণ আলিঙ্গনে, মোর যাতনায় হইবি অধীর, আমারই অনলে দহিবে শৈলীর, অবিরাম শুধু আমি ছাড়া আর কিছু না রহিবে মনে। বাহ, কবিতাও পড়েন? পড়ি না, কিন্তু দুই একটা মুখস্থ রাখতে হয় মানুষকে মাঝে মাঝে তাক লাগিয়ে দেবার জন্য। তুমি আমার একটা প্রশ্নের উত্তর দেবে এখন। কি? তুমি আমাকে আপনি বলা ছাড়বে কবে? ছাড়বো না। তাহলে আমিও ঝগড়া ছাড়বো না। ইস, আপনি একেবারে মহিলাদের মতো ঝগড়ুটে। তুমি তো এমন থাকতে বলছো। আমি কখন বললাম? আজব। তুমি তো বললে আপনি বলা ছাড়বে না, তো আমি কি করব? সেজন্য আপনি ঝগড়া করবেন? করব, এটা আমার প্রতিবাদের ভাষা। অভিনব ভাষা। এবার অভিনব ভাষায় আমাকে
আই লাভ ইউ বলে ফেলো। আই হেট ইউ। এই তোমার তো লজ্জা শরম নেই? বললাম আর অমনি আই লাভ ইউ বলে দিলে। আমি কখন সেটা বললাম? আমি তো আই হেট ইউ বললাম। দুটোর বাংলা অর্থ যে একই সেটা তামাম দুনিয়া জানে। আই লাভ ইউ হলো প্রত্যক্ষভাবে বলা, আর আই হেট ইউ হলো পরোক্ষভাবে আই লাভ ইউ বলা। কথা তো একই, মানে একটার একটার মিরর ভার্সন। এর উপর পিএইচডি করেছেন মনে হচ্ছে। এটা সাধারণ জ্ঞান। ভালো কথা, আমাকে যখন এতই মিস করছো তখন ঘুমাবার সময় আমার একটা টি শার্ট পরে ঘুমিও। তোমার তো আবার যত্রতত্র আমাকে জড়িয়ে ধরার অভ্যাস। ভুল করেছি। আপনার গলা চেপে ধরা উচিত ছিল তখন। আর আপনার টি শার্ট পরবো আমি? পচা গন্ধে সারা রাত ঘুমই হবে না আমার। তাহলে গোসল করে ফ্রেশ হয়ে এসে পড়বে। গন্ধ আপনার টি শার্টে, বুঝেছেন? তোমাকে ভালো একজন নাকের ডাক্তার দেখাতে হবে। তোমার স্মেল সিস্টেম ঠিক মতো কাজ করছে না। শর্মি রেগে ফোন কেটে দিল। সৈকত ফোন রেখে হাসতে লাগলো। মেয়েটাকে খোঁচাতে তার সেই লাগলো। তারপর শর্মিকে একটা মেসেজ পাঠালো। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। মেসেজ পড়ে শর্মির মন ভালো হয়ে গেল। সে সৈকতের টি শার্ট পরে শুয়ে পড়লো। সৈকত চট্টগ্রাম আসার পরপরই পড়লো মহাঝামেলায়। তার এক কলিগকে ফোন করতে গিয়ে দেখে নাম্বার নেই। আশ্চর্য, সেভ করা নাম্বার সব কি হয়ে যাচ্ছে, আর কল লিস্টে অদ্ভুত সব নাম সেটে আছে। কি করে হলো এসব? তার ফ্ল্যাটে ঢোকার পর ফোন বাজতে শুরু করে। বের করে দেখে শাকচুন্নির নাম্বার থেকে কল এসেছে। কে শাকচুন্নি, কোন শাকচুন্নি আল্লাহই জানে। ফোন রিসিভ করে কথা বলতে দেখলো সেটা তিথি। তিথি কি করে শাকচুন্নি হয়ে গেল? কথা শেষ করে সে কল লিস্ট পুরোটা চেক করলো। দেখলো অদ্ভুত সব নাম দিয়ে কলবুক ভর্তি। কিন্তু এগুলো করলো কে? এগুলো একা একা চেঞ্জ হওয়া তো আর সম্ভব না। নিশ্চয়ই সুপ্তির কাজ এটা। ফাজিলটা তো দিন দিন ভয়ঙ্কর বদমাইশ হয়ে যাচ্ছে। কিন্তু সুপ্তি কখন করলো এসব? তার চেয়েও বড় কথা তো ও তো আমার ফোনের পাসওয়ার্ড জানে না। এত কথা না ভেবে ওকে ফোন দিলেই তো ক্লিয়ার হয়ে যাবে। ওয়েট, ফোন দিয়ে দেখাচ্ছি তোকে। সে সুপ্তিকে কল দিল। সুপ্তি তখন ঘুমাচ্ছিল, ফোনটাও সাইলেন্ট করা। আর এদিকে সৈকত ফোন দিয়েই যাচ্ছিল। ফোন রিসিভ না হয় সৈকত ইচ্ছে মতো বকাবকি করলো সুপ্তিকে। সেই সাথে ওর বিশ্বাসটাও গাঢ় হলো যে এই কাজ সুপ্তি করেছে। সে ফোন রেখে দিয়ে ভাবলো পরে আবার ফোন দেওয়া যাবে। সৈকত ওর বিয়ের কথাটা এখনো অফিসের কাউকে জানায়নি। আসলে হুট করে যেভাবে বিয়েটা হলো আর জ্বর গেল, তাতে বলার সময়টাই বা হলো কখন। সে ঠিক করলো এই সপ্তাহ পর ঢাকা থেকে ঘুরে এসে তারপর সবাইকে জানাবে। সে অফিসে গিয়ে তার কেবিনে ঢুকে দেখলো তার জন্য এক গাদা কাজ জমে আছে। সে লম্বা একটা শ্বাস নিয়ে চেয়ারে বসলো। শর্মিকে একটা ফোন দিবে কিনা ভাবলো। না, দরকার নেই। পৌঁছে তো ফোন দিয়েছিলাম। মিনিটে মিনিটে ফোন দিলে বুঝে ফেলবে তার সাথে কথা বলার জন্য আমি মরে যাচ্ছি। তার চেয়ে লাঞ্চ আওয়ারে ফ্রি হয়ে কথা বলা যাবে। এখন কাজ করি। সৈকত টানা কাজ করে যাচ্ছে। কখন যে লাঞ্চ আওয়ার হয়ে গেছে খবর নেই। মাঝে একবার সুপ্তি ফোন করেছিল, তাকে ইচ্ছে মতো ছাড়া হয়েছে। অথচ সুপ্তি অবাক হয়ে বারবার একই কথা বলেছে যে এই অকাজটা সে করেনি। সৈকত তবু ওকে দোষারোপ করায় সুপ্তি রাগে দুঃখে ফোন কেটে দিয়েছে। ফোন রেখে সৈকত আবার কাজে ব্যস্ত হয়ে গেছে। এমন সময় কেউ বলল, আসবো? সৈকত ফাইল থেকে মুখ তুলে দেখলো তিথি দরজায় দাঁড়িয়ে। বলল, আরে আসো আসো, তোমার আবার অনুমতি লাগে নাকি? তা হয়তো লাগে না, তবে অফিসিয়াল বিহেভিয়ার বলে একটা ব্যাপার আছে না? সেটা সবার জন্য না। তুমি তো শুধু আমার কলিগ নও, একজন বন্ধুও। বন্ধু? আচ্ছা তারপর বলো, তোমার কি খবর টবর? সেই তো কাজে ডুবে গেছো মনে হচ্ছে। আমার আর কি খবর, জানোই তো এতদিন জ্বরে ভুগেছি। কিন্তু তারপরও তোমার চেহারায় কেমন একটা অন্যরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। কি রকম? ঠিক বুঝাতে পারবো না, তবে তোমাকে বেশ চাঙ্গা মনে হচ্ছে। এতদিন জ্বরে ভুগেও চেহারায় চাঙ্গা ভাব, ভালোই তো। সৈকত, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। কি কথা বলো? অফিসের পর চলো আমরা বাইরে কোথাও বসি, আজ না হয় একসাথে ডিনার করলাম। জরুরি কিছু? হ্যাঁ। ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। সৈকতের তখন ফোন বেজে উঠলো। তাকিয়ে দেখে হার্টবিট। নামটা দেখে ওর মুখ উজ্জ্বল হয়ে গেল। তিথিকে বলল, তোমার কি আর কিছু বলার আছে? তিথি বুঝলো সৈকত চাইছে সে উঠে যাক। আর কিছু বলার নেই এখন, বলে উঠে চলে গেল। তিথি চলে যেতেই সৈকত শর্মির ফোন পিক করে বলল,
হ্যালো হ্যান্ডসাম জামাইয়ের বউ। ইস, গায়ে মানে না আপনি মোড়ল, নিজেকে একেবারে উড়োজাহাজ মনে করে। মনে করলে উড়োজাহাজই তো মনে করব, টেম্পো মনে করার তো কোনো কারণ দেখি না। আর গা মানুক চাই না মানুক, তুমি নিশ্চয়ই মানো যে তুমি হ্যান্ডসাম জামাইয়ের বউ। আচ্ছা, তোমার টেনশন হয় না? কিসের টেনশন? এই যে হ্যান্ডসাম গুড লুকিং স্মার্ট জামাইটা একা তোমাকে ছেড়ে এত দূরে আছে, যদি কোনো মেয়ের নজরে বিদ্ধ হয়ে যায়? আপনার মতো তেদর ছেলে কারো নজরে এসে মরবে নাকি? হ্যাঁ, মরবেই তো। এমন ছেলে দেখলে প্রেমে ডুবে না মরে উপায় আছে? তাই নাকি? তা আফসানা, তিথি, শেলি, তুলি এরা কি তাদেরই দলের? মাই গড, তুমি এর মধ্যে এদের চিনেও রেখেছো? ওয়েট ওয়েট, আমি তো এদের সম্পর্কে তোমাকে কিছু বলিনি, তুমি এদের নাম জানলে কি করে? শর্মী নিজের জিভ কেটে চোখ বন্ধ করে ফেলল। ইস, কি বোকামিটাই না করে ফেলল। এত গাধা কেন? ধরা পড়ে গেল, কি বলবে এখন? সে চুপ করে রইল। সৈকত বলল, তার মানে সকাল থেকে সুপ্তি অযথাই বিনা দোষে বকা খেলো। কল লিস্টের 12টা তো আসলে বুশ বাজিয়ে রেখেছে। বুশ নামের মানুষগুলো তো দেখছি আসলেই বিরাট ভেজাইলা। আপনি সুপ্তিকে বকেছেন? সেই জন্যই তো বেচারা সকাল থেকে মুড অফ করে বসে আছে। আম্মুর সাথেও চোটপাট করেছে। আর আসল কালপ্রিট তো বহাল তবিয়তেই আছে, কিন্তু কাজটা করলে কখন? আমার ফোনের পাসওয়ার্ড জানলে কি করে? কল লিস্ট এলোমেলো করা ছাড়া আর কি কি ক্রাইম করেছো তাড়াতাড়ি বলো। এটা ছাড়া আর কিছু করিনি। আর আপনার পাসওয়ার্ড কোথা থেকে জানবো? আপনি যখন ঘুমিয়েছিলেন তখন ফিঙ্গার লক খুলে নিয়েছি। আমার আসলে আগেই বোঝা উচিত ছিল যে কাজটা তুমি করেছো, কারণ সব নাম উল্টা পাল্টা হলেও শুধু তোমার নামটাই উল্টো থেকে ঠিক হয়ে গেছে। তুমি তো সুপ্তির চেয়ে কোনো অংশে কম ডেঞ্জারাস না। এসব কেন করেছো? আপনি সারাক্ষণ আমার পেছনে লাগেন কেন? তাই একটু পাল্টা জবাব দিলাম। তোমাকে যতটা আলাভোলা ভেবেছিলাম তুমি আসলে ততটা না। তুমি তো আলাভোলা শয়তানের খালা। আর লাগবেন আমার পেছনে? না, ভাবছি এখন থেকে তিথি, আফসানা, শেলি, তুলি এদের পেছনে লাগবো। ঘাড় মোটকে দেব একদম। এত জেলাস কেন তুমি? এটা মোটেও জেলাসি না। সরাসরি বললেই তো হয় তুমি আমার প্রেমে পড়েছো। প্রেমে তো আপনি পড়েছেন, সে কারণেই বুশ পাল্টে হার্টবিট হয়ে যাওয়াটাকে উল্টো থেকে সোজা মনে হচ্ছে। বাহ, আমার সাথে থেকে থেকে তোমার ভালো ইমপ্রুভ হয়েছে তো। সারাক্ষণ আমায় ভাবা ছাড়া আর কিছু করো তো? আপনাকে ভেবে ওয়েস্ট করার মতো সময় কোথায় আমার এত? ও আচ্ছা, ভালো কথা। তোমার সাথে অনেক কথা বলে ফেলেছি, ওরা সবাই ওয়েট করছে, এবার ওদেরকে সময় দিতে হবে। ওরা কারা? তিথি, শেলি, তুলি, আফসানা আরও অনেকে, সবার নাম এখনই মনে পড়ছে না। যা ভাগ। বলে শর্মী কট করে ফোন কেটে দিল। সৈকত হাসতে হাসতে লাঞ্চ করতে গেল। যেতে যেতে ভাবলো, কি আশ্চর্য, যে অকাজের জন্য রাকের শক্তিকে এত এত বকা দিয়েছিল, সেই কাজ শর্মী করেছে জেনে ওর ভালো লাগছে। স্থান, কাল, পাত্রভেদে সবকিছু কেমন মুহূর্তেই পাল্টে যায়। তবে শক্তিকে একটু বেশি বকা দিয়ে ফেলেছে। বেচারা বোনটা, ও রাগ ভাঙাতে কিছু করতে হবে এখন। অনেকটা সময় চলে গেছে, দুজন রেস্টুরেন্টে বসে আছে। খাবারও এসে গেছে, কিন্তু জরুরি যে কথাটা বলার জন্য তিথি সৈকতকে বসিয়ে রেখেছে সেটা এখনো বলছে না, শুধু এ কথা সে কথা বলে চলেছে। রাত বাড়ছে, ঘরে ফিরতে হবে তো। সৈকত অধৈর্য হয়ে বলল, আমরা আর কতক্ষণ বসবো? কি বলতে ডেকেছো সেটা তো কিছু বলছো না। ডেকেছি যখন বলবো তো। তো বলো। তুমি বিয়ে করবে কবে? হঠাৎ এই প্রশ্ন? বাসা থেকে আমার জন্য পাত্র দেখা হচ্ছে। আমি এতদিন এটা সেটা বলে কাটিয়ে নিয়েছি, কিন্তু এবার আর কাটাতে পারছি না। ছেলে সব দিক থেকে ভালো। এটা তো ভালো খবর। আমার জানা মতে তোমার তো কোনো বয়ফ্রেন্ড নেই, তাহলে তুমি রাজি হচ্ছ না কেন? তিথি সৈকতের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, রাজি হয়ে যাব। ছেলে সব দিক থেকে ভালো হলে অবশ্যই রাজি হয়ে যাবে। তাহলে আমাদের সম্পর্কটা? সৈকত সরু চোখে বলল, আমাদের কিসের সম্পর্ক? এখানে আমাদের সম্পর্ক কোথা থেকে আসছে? আসছে, কারণ আমাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের ছিল না। একটা ছেলে আর একটা মেয়ের সম্পর্ক কখনো ভালো বন্ধুত্বের মাধ্যমে সীমাবদ্ধ থাকে না, সেটা আরো বেশি কিছু হয়। আমাদের মধ্যে এত কেয়ারিং, শেয়ারিং
এগুলোর মানে কি? সৈকত অবাক হচ্ছে তিথির কথায়। কি বলছো ওইসব? সৈকত তো খুব স্বাভাবিকভাবেই একজন বন্ধুর মতো চলতো ওর সাথে, বন্ধুত্বের সীমারেখা মেনেই চলতো। সে খানিকটা বিরক্ত হয়ে বলল, কে বলেছে তোমাকে ছেলে আর মেয়ের সম্পর্ক বন্ধুত্বের মাঝে সীমাবদ্ধ থাকতে পারে না? আর বন্ধুর সাথে শেয়ারিং কেয়ারিং হবে না তো কার সাথে হবে? এসব করলেই সেটা বন্ধুত্বের বেশি কিছু হয়ে গেল। একটা ছেলে আর একটা মেয়ের মাঝে যখন আলাদা করে বন্ধুত্বটা গড়া হয়, সেটা কেন হয়? বেশি কিছু হয় বলেই তো হয়। তিথি, তুমি একটা ভুলের ভেতর বাস করছো। বন্ধুত্ব আর তার থেকে বেশি কিছু হয়ে যাবার যে সীমারেখা, সেটা সম্পর্কে তোমার নিজেরই সঠিক ধারণা নেই, যে কারণে আমাকে এসব বলতে পারছো। আমি কখনো এমন কিছু বলেছি যেটাতে প্রেম ভালোবাসা প্রকাশ পায়? সব কথা কি শুধু মুখে বললেই হয়? তা হয়তো সব সময় হয় না, কিন্তু আমি জানি আমি কখনোই এমন কিছু করিনি যেটাতে তোমার এসব মনে হতে পারে। আর সবচেয়ে বড় কথা, মনের ধারণার উপর ডিপেন্ড করে এ ধরনের কোনো সিদ্ধান্তে আসা যায় না। এটা স্রেফ বোকামো। সবটা তাহলে আমার বোকামো? বোকামো নয়, এলোমেলো যা খুশি ভেবে নিলেই তো হবে না। ঠিক আছে, আমি না হয় ভুলের ভেতরেই ছিলাম। এখন যেহেতু বিষয়টা উঠেই গেল, তুমি তো বুঝে গিয়েছো আমি তোমাকে কি চোখে দেখি। আমাদের মাঝে যেহেতু ভালো একটা সম্পর্ক আছেই, তাহলে এখন কি তুমি আমাকে নিয়ে ভাবতে পারো না? না, পারি না, এটা অসম্ভব। অসম্ভব? কেন অসম্ভব? কি সমস্যা? সমস্যা এটাই যে বন্ধু আর কলিগ ছাড়া তোমাকে আমি কখনো কিছু ভাবিনি। আমাদের এতদিনের পরিচয়, তোমাকে নিয়ে তেমন কোনো অনুভূতি তৈরি হবার থাকলে এতদিনে নিশ্চয়ই তা হয়ে যেত। তিথি মরিয়া হয়ে বলল, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার প্রতি আমার এমন কোনো ফিলিংস নেই, বুঝতে পারছো না কেন? ঠিক আছে, আমি তো বুঝলাম সেভাবে আমাকে নিয়ে কখনো ভাবোনি, তাহলে এখন ভাবো। একবার ভেবে দেখলে তো পারো। আমার ধারণা তখন তোমার ধারণা পাল্টাবে। আমি তো বললাম এটা সম্ভব নয়, কখনোই না। কখনোই না বলছো কেন? তুমি প্রয়োজনের সময় নাও। এখানে সময় নেওয়ার কোনো প্রয়োজন দেখছি না। তারপর নরম হয়ে বলল, তিথি, আমরা দুজন ম্যাচিওর মানুষ, ছেলে মানুষই আমাদের মানায় না। ভালোবাসা ব্যাপারটা মন থেকে আপনি তৈরি হয়ে যায়, এটা বলে কই ভেবেচিন্তে হয় না কখনোই। তোমার ব্যাপারে এমন ফিলিংস আমার কখনোই আসেনি, আর আসবেও না। তুমি একটা স্মার্ট মেয়ে, তোমার কাছ থেকে এমনটা আমি আশাও করি না। বাসায় গিয়ে ঠান্ডা মাথায় ভালো করে সব কিছু বুঝতে চেষ্টা করো, তারপর নিজেই সিদ্ধান্তে আসতে পারবে যে এসব ছেলে মানুষই রেখে তোমার জন্য দেখা পাত্রকে বিয়ে করাটাই উত্তম হবে। আমার কথা শেষ, আমি এখন উঠবো। তিথি চুপ করে বসে রইল। তার চোখে পানি চলে এসেছে। সে আর কিছুই বলল না। তার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। সে মনে মনে সৈকতকে কত ভালোবেসেছিল, কত স্বপ্ন সাজিয়ে ফেলেছিল। সবই বালির ঘরের মতো একটা ঢেউই বিলীন হয়ে গেল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে সৈকত তিথিকে রিক্সা ঠিক করে দিল। তিথি বলল, না। তিথি কথা না বাড়িয়ে চলে গেল। পুরো ব্যাপারটা সৈকত হকচকিয়ে গেছে। সে চাইলেই তার বিয়ে হয়ে গেছে বলে দিতে পারত, কিন্তু সেটা করেনি। কারণ সে চেয়েছে তিথি এটা বুঝুক যে সৈকত কোনোভাবেই তিথিকে প্রেম ভালোবাসার মতো ব্যাপারে চায়নি এবং চায়ও না। বিয়ের ব্যাপারটা বললে তিথি হয়তো ভাবতো সৈকত বেটার অপশন পেয়ে ওকে রেখে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, তাই বিয়ের কথা সে সময় মতো সবাইকে একসাথে জানাবে। তবে তিথির জন্য তার মন খারাপ লাগতে লাগলো। তিথির সাথে তার হয়তো ভালো বন্ধুত্ব জন্মটা ঠিক হয়নি। মেয়েটা এত বোকা কেন? সে তো সবার সাথেই এভাবে মেশে, তাহলে ও কেন এমন ভাবনা ভাববে? এরপর থেকে সৈকত তিথিকে এড়িয়ে চলতে লাগলো, সেই সাথে অফিসের অন্য সব মেয়ে স্টাফদেরও এড়িয়ে চলতে লাগলো। তিথি ওর বিয়ের কী করলো সেটাও জানতে চাইল না। অফিসের কাজ নিয়ে নিজের ব্যস্ততা দেখালো। সবাই দেখলো সৈকত আজকাল কাজ আর ফোন নিয়েই ব্যস্ত থাকে। আজ মঙ্গলবার, সৈকত অপেক্ষা আছে বৃহস্পতিবার অফিস করে সে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তবে শর্মিকে জানাবে না। সৈকতকে হুট করে দেখতে পেয়ে শর্মির কী অনুভূতি হয় সেটা দেখতে চায় সে। তারপর সে আম্মুকে ফোন দেয়। ওর আম্মু ফোন পিক করতে সালাম দিল। ওর আম্মু সালামের জবাব দিয়ে বলল, কি করছিস? এই একটু কাজ আছে, শেষ করে ঘুমিয়ে পড়বো। তুমি কি করছো? এই তো শুতে যাব এখন। শর্মির সাথে কি কথা টথা বলিস ঠিক মতো? বলি তো।
ভালোভাবে কথা বলবি, একদম জ্বালাবি না ওকে। আমি তো ওকে জ্বালাই না, কিন্তু কথা হলো আমি নেই, আর সেই সুযোগে দাদির প্রযোজনায় তোমরা বউ শাশুড়ি মিলে বাংলা সিনেমা নাকি হিন্দি সিরিয়াল বানাচ্ছ? প্রশ্ন তো সেটা। এগুলো আবার কি কথা, ফাজিল ছেলে। হা হা হা। তুই এবার আসলে ওকে নিয়ে ওদের বাড়ি থেকে ঘুরে আসিস। কয়েকদিন তো হয়ে গেল এসেছে, বাড়ির কথা ভাবে মনে হয়। আমাকে কেন নিয়ে যেতে হবে? এই সপ্তাহে ঢাকা আসতে পারবো কিনা তাই তো জানি না। আমি বরং শিহাবকে বলে দিচ্ছি, ও এসে নিয়ে যাক। ঠিক আছে। তারপর মা ছেলে আরও কিছু কথা বলে ফোন রেখে দেয়। সৈকত এরপর শর্মিকে কল দিল। শর্মি ফোন পিক করে বলল, হ্যালো। এমন শুকনো শুকনো হ্যালো বলছো কেন? তাহলে কিভাবে বলবো? কিভাবে বলবো মানে? তোমার হ্যান্ডসাম জামাই এত রাতে ফোন করেছে, গলায় 1000 ওয়াটের ঝলকানি দিয়ে বলবা, হ্যালো জান, আই মিস ইউ বেবি। মা। শর্মি নিঃশব্দে হেসে বলল, আমি এসব ন্যাকামো পারি না। তাহলে কোন সব ন্যাকামো পারো? শর্মি চুপ করে রইল। তোমার কি মন খারাপ? না। তাহলে এমন চুপচাপ? বাড়ির কথা মনে পড়ছে? শর্মি মনে মনে বলল, আপনাকে মনে পড়ছে, ভীষণভাবে মনে পড়ছে। কথা না বললে হবে? ঠিক আছে, আমি শিহাবকে ফোন করে বলে দিচ্ছি, ও এসে তোমাকে নিয়ে যাক। ওখানে কিছুদিন থেকে আসো, ভালো লাগবে। শর্মি এটা শুনে খুশি হলো, বলল, ঠিক আছে, বলে দিন। আর আর আপনি কবে আসবেন? মানে আমাকে নিতে আসবেন কবে? সেটা এখনো বলতে পারছি না, অফিসে কাজের চাপ আছে। এই সপ্তাহে ঢাকা আসতে পারবো কি না জানি না। ও, খেয়েছেন আপনি? তুমি? না। না কেন? ইচ্ছে করছিল না। ফোন রাখলাম। কেন? কি করব? আপনি কি রাগ করলেন? তুমি শুধু হুহা করে যাচ্ছ, আমি একা কি কথা বলবো? আপনি বলুন, আমি তো শুনছি। আমার ঘুম পাচ্ছে, রাখি, পরে আবার কথা হবে। সৈকত ফোন রেখে দিল। শর্মির ইচ্ছে হচ্ছে সৈকতের কলার চেপে ধরে বলে, আমার হ্যান্ডসাম জামাই, এমনি দূরে থাকো, এখন আবার ফোন কেটে দেওয়া হচ্ছে। এমন পানিশমেন্ট দিব যে আমাকে ছেড়ে থাকার কথা মনেও আনতে পারবে না। সকালে নাস্তার টেবিলে বসেছে সবাই। সৈকতের মা শর্মিকে বলল, কয়েকদিন তো হয়ে গেল, তুমি চাইলে বাবার বাড়ি থেকে ঘুরে আসতে পারো, বাড়ি গেলে ভালো লাগবে। শর্মি খুশি হলো, বলল, ঠিক আছে। তাহলে শিয়াবকে ফোন করে বলে দাও, ও এসে যেন তোমাকে নিয়ে যায়। ঠিক আছে। সৈকতের দাদি বললেন, ঢং, আমরা বিয়ে হয়েছে পরে বাপের বাড়ির চেহারা আর দেখি নাই, আর এখন দেখি সব নতুন হিসাব। সৈকতের মা বললেন, মা, আপনার নিশ্চয় তখন বাবার বাড়ির জন্য খুব মন ফুটতো, তাহলে আর ওকে আটকাবো কেন, যাক না। শর্মি তাড়াতাড়ি বলল, দাদি, আমি 2 দিন থেকেই চলে আসব, এর বেশি থাকবো না। যাও যাও, ঘুরে আসো। তাদের আলাপের মাঝখানে কলিং বেল বেজে উঠল। শর্মি উঠতে চাইলে সৈকতের মা বললেন, আমি দেখছি, তুমি খাও। দরজা খুলতে দেখলেন শিহাব দাঁড়িয়ে। ওকে ভেতরে আসতে বলে শর্মিকে ডাকলেন। শর্মি, দেখো কে এসেছে। শর্মি এগিয়ে এসে দেখে শিহাব। সে অবাক হয়ে বলল, তুই এত সকালে? বাসার সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। গতকাল রাতে ভাইয়া ফোন করেছিল, বলল তোমাকে নিতে আসতে, আর আমি যেন ভোরে উঠে চলে আসি, সেজন্য সে সকাল 6টায় আমাকে ফোন করে জায়গায় তুলেছে। সৈকতের এই ব্যাপারটা শর্মির খুব ভালো লাগলো। সে শিহাবকে বলল, ভালো হয়েছে, আয় বস, আমরা তো সবাই খেতে বসেছি। তুই খেয়ে এসেছিস? এত সকালে কি খাবো, পাগল নাকি তুমি? শর্মি তার শাশুড়ির দিকে তাকাতেই তিনি বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন, ওর খাবারের ব্যবস্থা করো। শিহাব, তুমি ফ্রেশ হয়ে সোজা ডাইনিংয়ে চলে আসো, আমরা নাস্তাই করছিলাম। আন্টি, আমি এত সকালে এসেছি যে মিষ্টি টিষ্টি কিছু আনতে পারিনি। মাছের বাজার পেয়ে গেলাম, তাই 2টো মাছ নিয়ে এসেছি। মা, তুমি মাছ বাজারে এসেছে একদম তাজা রুই আর কাতলা মাছ। তুমি বাচ্চা ছেলে, তোমাকে এসব কে করতে কে বলেছে? আচ্ছা যাও, ফ্রেশ হয়ে খেতে এসো আগে। শর্মি শিহাবকে নিয়ে ডাইনিং টেবিলে বসতে দাদি বলে উঠলেন, ওরে তো দেখি আগেই আসতে বইলা রাখছস, তাহলে আর এতক্ষণ নাটক করলা কেন? শর্মি করুণ মুখে বলল, দাদি, আমি সত্যিই জানতাম না শিহাব আসবে। দাদি, সৈকত ভাই আমাকে কাল রাতে বলেছে আসতে। আমার আসার কথা আপু কিছু জানে না, কারণ
ভাইয়া বলতে মানা করেছিল। তিনি চেয়েছিলেন আবুকে সারপ্রাইজ দিতে। ও ঢং দেখি বাঁচি না, যত সব। এমন সময় সুপ্তি এলো। এসে শিহাবকে দেখে চমকে উঠল। আরে এই ছেলে এখানে কি করছে? নাকি আমি এখনো ঘুমের ঘরে আছি? নিশ্চয়ই ঘুমে আছি। ধুর, ভাইয়ের বিয়েতে একে দেখার পর থেকে কখন জেগে আছি কখন ঘুমে আছি টেরই পাচ্ছি না। যত জোরে মানুষ আচার খায় তার চেয়েও জোরে এরপর ক্রাশ খেয়ে বসে আছি। আসলে বসেও না, একেবারে আটার বস্তার মতো চিটপটাং হয়ে গেছি। উফ, কি দরকার ছিল ভাবির ভাইটার এত কিউট হবার? সুপ্তিকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে ওর মা বলে উঠলেন, ওই যে এসেছে নবাব জাদি, এত সকালে উঠলি কেন? 12টা তো এখনো বাজে নাই। যা যা আবার শুয়ে পড়। এই আমোটা না ঘুমের মাঝেও কেমন বকে। মা, ঘুমের মধ্যে তো দুটো ভালো কথা বলতে পারো নাকি? তখন ওর আম্মু ওর কান টেনে ধরে বললেন, লাগছে না কানে? বোঝা যাচ্ছে কিছু? সুপ্তি আ আ করে চিৎকার করে কান ছাড়তে বলল। তার মা কান ছেড়ে দিতেই সুপ্তি দেখলো শিহাব হাসছে। আহ, সে কি হাসি! দেখলেই কলিজায় লাগে রে। এই ছেলেকে তো ধরে নিয়ে বিয়ে করে ফেলতে হবে। এ বাড়িতে সে আসবে জামাই হয়ে, আর সে লাল টুকটুকে শাড়ি পরে সেজেগুজে তাকে খাবার সার্ভ করবে। তখনই তার মনে পড়লো এই মুহূর্তে সে অতি পুরনো আলখালা টাইপ টি শার্ট আর ট্রাউজার পরেছে। ভালো করে তাকালে টি শার্টে 2 বা 4 ফুটও হয়তো দেখা যাবে। বর্ষার ভ্যাবসা গরমের কারণেই কাল রাতে এটা পড়েছিল ঘুমাতে, আর আজই ক্রাশকে আসতে হলো। তার উপর আলো থালো চুল, দেখেই বাড়ির কাজের মেয়ে মনে হচ্ছে। কি অবস্থা! শিহাব আসবে জানলে ভালো দেখে টপস আর লেগিংস পরে থাকা যেত। ফুটো টি শার্টের মতো তার কপালটাও ফুটো করে ফেলেছে সে। তারপর আম্মুকে চাপা গলায় বলল, মা, যে এখানে সেখানে আমাকে এইভাবে অপদস্থ করো কেন? যেখানে সেখানেই কই করলাম। সুপ্তি এখানে আর না দাঁড়িয়ে নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে পাইচারি করছে আর ভাবছে প্রাসের সামনে কিভাবে যাওয়া যায়। দিন রাত যাকে নিয়ে স্বপ্নে দৌড়ে বেড়ায় বাংলা সিনেমার লা 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 সুরে সে আজ নিজের বাড়িতে এসে বসে আছে। তার তো এখন উচিত শিহাবের কাছে গিয়ে মাছের মতো চোখ গোল গোল করে তার দিকে তাকিয়ে থাকা। আর সেখানে সে শিহাবের সামনে জম্পিস কানমলা খাচ্ছে। ভাবা যায়? এটা কেমন জুলুম রে ভাই! তার সাথেই কেন এসব হতে হবে? কিছু একটা করতে হবে, কিন্তু করবোটা কি? তখনই একটা আইডিয়া চলে এলো। এস, চা। নাস্তা শেষ, এখন তো চা লাগবে। আর পৃথিবীর সব প্রেমের শুরু চায়ের কাপে। বাহ, ভালো আইডিয়া আছে তো আমার মাথায়। চায়ের কাপে তো ঝড় তুলতেই হবে আজ। হবে হবে, আমাকে দিয়ে এসব প্রেম ভালোবাসাই হবে। ছাতার পড়াশোনা কি আমার কাজ? তাছাড়া সুন্দরী মেয়েদের এত পড়তে হয় না, ওসব ছেলেদের কাজ। তারা কষ্ট করে পড়বে, তারপর ভালো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য শুরু করবে তার মতো সুন্দরীদের পাবার জন্য। যাই, চায়ের ব্যবস্থা করি। সুপ্তি রান্নাঘরে গিয়ে দেখলো ভাবি চা বানাচ্ছে। সে বলল, ভাবি দাও চা, আমি নিয়ে যাচ্ছি। শর্মি ওর দিকে অবাক চোখে তাকালো আর পাশ থেকে আম্মু বলে উঠলো, জিন্দেগিতে তোকে রান্নাঘরে কোনো একটা কাজে টেনে আনা যায় না? ছাগলের মতো খুঁটি গেড়ে বসে থাকিস, আজ হঠাৎ কি হলো? কারণ এই মুহূর্তে থেকে রিয়েলাইজ করতে পারছি এসব না করলে জিন্দেগি বরবাদ হয়ে যেতে পারে। বলে সে কথা না বাড়িয়ে 2 কাপ চা নিয়ে ড্রয়িং রুমে গিয়ে গেল। গিয়ে দেখে তার বাবা আর শিহাব গল্প করছে। সে তখন টিউবলাইটের মতো ফিউজ হয়ে গেল, কারণ সে চেয়েছিল চা নিয়ে সে আর শিহাব গল্প করবে। সুপ্তিকে দেখে ওর বাবা বললেন, কিরে, চা আনতে এত সময় নিচ্ছিস কেন? আর যেভাবে চা নিয়ে হাঁটছিস, উষ্টা খেয়ে পড়ে গিয়ে তোর নাক মুখ ফাটিয়ে ফেলবি। সুপ্তি করুণ চোখে বাবার দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে শিহাবকে চা দিল। তখন ওর বাবা বললেন, দেখ দেখ, শিহাবকে ভালো করে দেখ। শিহাবের সাথে গল্প করে খুব ভালো লাগছিল। ছেলেটা পড়াশোনা এত ভালো, বুঝলে শিহাব? আমার এই মেয়েটা হচ্ছে একটা পড়াশোনা কিছুই মাথায় ঢোকে না, সারাদিন শুধু সাজাগোজা নিয়ে পড়ে থাকে। রেজাল্ট খারাপ করেও কোনো প্রতিক্রিয়া নেই যে একটু ভালোভাবে পড়তে হবে। সুপ্তি মনে মনে প্রমাদ গুনল, তার ফ্যামিলি এমন কেন? তাকে কি ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে যে সব সময় সব জায়গায় তার প্রেস্টিজ ইউজ করে ছাড়তে হবে? আর চোখে তাকিয়ে দেখে শিহাব এসব শুনে হাসছেন। হাসবেই তো, সে বাবাকে রাগ দেখিয়ে চলে যাচ্ছিল। তখন ওর বাবা বললেন, এই যে পড়াশোনার কথা বলেছি আর এখন চলে যাচ্ছে। এসব দেখে শিহাব শুধু নীরবে হেসে গেল। শিহাব শর্মিকে বলেছে সে বেশি দেরি করবে না, তাড়াতাড়ি যেন ব্যাগ গুছিয়ে নেয়।
শর্মী ব্যাগ গুছানোর আগে সৈকতকে একটা ফোন দেয়। সৈকত ফোন রিসিভ করে বলল, হ্যালো হ্যান্ডসাম জামাইয়ের বউ, কি করছেন? একটু ঘুরতে বের হয়েছি কোথায়? তোমার মনের মাঝে। আচ্ছা, তাহলে তো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আছেন। কিন্তু আমি তো সেখানে শাকচুন্নি, ভূত, পেতনি এসবও দেখতে পাচ্ছি। ভুল দেখছেন। ওসব আপনার মনের শেওড়া গাছের দল বেঁধে পা ঝুলিয়ে বসে থাকে। সৈকত শব্দ করে হেসে ফেলল। শুনুন, আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ কেন? শিহাবকে এভাবে পাঠানোর জন্য। আমি রেডি হচ্ছি বাড়ি যেতে। আপনি আসবেন তো আমাকে নিতে? তুমি যাচ্ছ যাও, আবার আমাকে টানাটানি করছো কেন? আপনাকে টানবো না তো কি সাকিব খানকে টানবো? আই ডোন্ট মাইন্ড। জায়েদ খান বা মিশা সওদাগর না হলে চলবে। ডিপজলকে ডাকি? ওটা তো আরো ভালো অপশন। ডাকতে পারো, তবে তার আগে ডিপ জলের 10টা ডায়লগ বলতে হবে। পারবো না। তাহলে এটা বলো যে মনে মনে আমাকে কি নামে ডাকো। শর্মী 10 সেকেন্ড চুপ থেকে বলল, হ্যান্ডসাম জামাই। হ্যান্ডসাম জামাইকে কেউ এমন শুকনো করে ধন্যবাদ দেয়? কিভাবে দিব? বলবা লাভ ইউ জামাই। না, ইস, সব সময় ঢং। তুমি তো দেখছি দাদির ডায়লগও শিখে গেছো। আরো অনেক কিছু শিখেছি। বাড়ি আসুন, সব দেখবেন। আসছেন তো নিতে? আমি আসতে না পারলে শিহাবকে নিয়ে চলে আসতে পারবে না? পারবো, তবে আপনি এলে ভালো হতো। ভালো হতো নাকি ভালো লাগতো, কোনটা? ভালো লাগতো। এমন প্রেম প্রেম টাইপ কথা বলো কেন? চাকরি বাকরি ছেড়ে দিয়ে ঘর জামাই হয়ে যাব কিন্তু। আপনার প্রেমে পড়েই। এই পর্যন্ত বলে শর্মী চোখ বন্ধ করে জিভ কাটল। ইস, কি বলে ফেলেছিল সে। কি বললে? লাইনটা শেষ করো। কিসের লাইন? আমি কিছু বলিনি। আপনি তাড়াতাড়ি চলে আসবেন। ফোন রাখলাম। ঠিক আছে, চেষ্টা করব, সাবধানে যেও। শর্মীর শাশুড়ি দুপুরে খেয়ে যেতে পিড়াপিড়ি করেছিল খুব, কিন্তু ওরা তার আগে বের হয়ে গেছে। এখান থেকে ওদের বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে। শর্মীর মনে হচ্ছে কয়েক বছর পর বাড়ি যাচ্ছে সে। বাড়ির মানুষ, বাড়ির আকাশ কতদিন দেখে না সে। সৈকতের চেয়ে সুপ্তি বয়সে অনেক ছোট। সুপ্তি সবেই ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে। ইন্টারে পড়ুয়া, আর সব মেয়েদের মতো সেও প্রজাপতির রঙিন ডানায় উড়ে বেড়ানো টাইপ। পড়াশোনা ছাড়া অন্য সকল বিষয়ে তার ব্যাপক আগ্রহ। নাটক, সিনেমার প্রায় সব নায়কের উপর ক্রাশ খাওয়া তার প্রিয় অভ্যাস। অবশ্য কারো উপরই বেশি দিন এই ফিলিংস আর থাকে না। তবে সম্প্রতি সে ভাইয়ের বিয়েতে গিয়ে ভাবির ছোট ভাইয়ের উপর ক্রাশ খেয়ে ফেলেছে। তার কাছে মনে হচ্ছে এবার সে সিরিয়াস টাইপ ক্রাশ খেয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে শিহাবকে বাসায় দেখে তার মনে নতুন উদ্যমে প্রজাপতি উঠতে শুরু করেছে। রয়্যাল ব্লু শার্টের ছেলেটাকে দেখে তার হার্টবিট আটকে গিয়েছিল। কিভাবে কি করা যায় সকাল থেকে সেই চিন্তায় সে মগ্ন। তার মাথায় একটা আইডিয়া অবশ্য ইতিমধ্যে এসে গিয়েছে। সেটা এখন শুধু কাজে লাগাবার পালা। তারই সূত্রে সে ফেসবুকে নতুন একটা অ্যাকাউন্ট খুলে ফেললো। নাম দিল শিহাবের বউ। প্রোফাইল পিকে দিয়ে দিল পেছন দিকে দাঁড়ানো এক কাপড়ের ছবি, যারা হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। পাশে একটা হার্ট চিহ্ন দেওয়া। বাড়িতে লিখলো শিহাব আমার জান। অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এবার শিহাবকে ধরার পালা। শিহাবের আইডি খুঁজে বের করলো। তারপর থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে একটা গান লিখে মেসেজ পাঠিয়ে দিল। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হইয়া চলো নিরালাই, চলো নিরালাই। আমি নাই, তোমাতে ডুবিয়া রই, দিয়েছি পাগল করিয়া, উত্থাল পাত্থাল মন দরিয়া। পরাণের শয়নে, নয়নে নয়নে, তুমি শুধু মনে, তুমি আর একা নাও, আমাতে মিশিয়া রও। দেখিয়া রাখিব তোমায় পিয়াসী, মনের কালে চাই, শয়নে স্বপনে আষাঢ়ে শ্রাবণে, তুমি প্রতিক্ষণে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতাল হওয়াই, চলো নিরালাই, চলো নিরালাই। মেসেজ পাঠিয়ে সে রিপ্লাইয়ের অপেক্ষা করতে লাগলো। এই মেসেজ দেখে শিহাবের মনে কোনো গান বাজতে শুরু করবে সেই ভাবনায় সে অস্থির। শিহাব শর্মী থেকে 2 বছরের ছোট। পড়াশোনায় ভালো, ভালো মানে বেশ ভালো। ভদ্র ছেলে। আসলে ঠিক ভদ্র না, একটু বোকা টাইপ। পড়ুয়া ছেলেরা আবার চালাক হয় কই। তারা চোখে চশমা নিয়ে গাদা গাদা বইয়ের ভেতরে ঢুকিয়ে বোকার রাজ্যে বাস করে। শিহাবও অনেকটা তাই। এমন মানুষদের বন্ধু খুব কম থাকে। শিহাব ওর ব্যতিক্রম না। শুধু রাত জেগে সে পড়াশোনা করে এমন না, দিনেও বইয়ে মুখ গুজে পড়ে থাকে। রাত 3টা পর্যন্ত পড়ে প্রায়। পড়া শেষ করে ঘুমাতে যাবার আগে সে ফেসবুকে 10 মিনিটের জন্য ঢুকে। আজও ঢুকলো, দেখলো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আছে। সেটা থেকে আবার মেসেজ রিকোয়েস্টও আছে। আইডির নাম দেখে সে তাজ্জব বনে গেল। আর মেসেজ দেখে তো তার অজ্ঞান হবার জোগাড়। কে এই মেয়ে? কি চাইছে সে? তার বই বা কবে থেকে হলো? একে তো সে চেনেই না।
আইডিতে নিজের ছবি নাই, মেসেজে কী সব লিখেছে। ছি 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 ছি, মেয়েটার তো একেবারেই লজ্জা নেই। সে ফোন রেখে শুয়ে পড়লো, যেন ফোন রেখে দিলে মেসেজদাতা আর কিছু করতে পারবে না। শিহাব সকালে ঘুম থেকে উঠে দেখলো ওই আইডি থেকে আবার কয়েকটা মেসেজ এসেছে। সে ইনবক্সে গিয়ে দেখলো লিখেছে, বাবু মেসেজে রিপ্লাই দিলা না জি? আমাকে কেন বাবু ডাকছে? এই মেয়ের তো মাথার সমস্যা আছে। সকালে উঠে কিন্তু প্রথম মেসেজ আমাকে দিবা দিবা কিন্তু, না হলে খুব রাগ করব। সকালে উঠে একটা অপরিচিত মেয়েকে কেন মেসেজ পাঠাবো? এরপরে মেসেজ সকালে এসেছে, আমার বাবুটা এখনো ঘুমাই? ওলে বাবালে, তুমি দেখি আমার চেয়েও বেশি ঘুম কাতুরে। আহা, যখন আমরা একসাথে ঘুমাবো তখন পাল্লা দিয়ে ঘুমাবো, ঠিক আছে? এগুলো কি লিখছে? এমন তোতলামো কেন করছে? আর আমি কেন এর সাথে ঘুমাবো? উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি আই, তোকে আজ লেগেছে দারুণ। কি ওসব বলছি? শিহাব ফোন রেখে বিছানা ছাড়লো। মেসেজ পাঠানো যে মেয়েটাকে শিহাবের এখন অসভ্য মনে হচ্ছে সে জানতো না এমন একদিন আসবে যখন এই মেয়েটা মেসেজ না পাঠালে তার দিন শুরু হবে না, রাত শেষ হবে না। সে জানতো না এই মেয়েটাই একদিন তার প্রাণের অংশ হয়ে যাবে। তারও গাইতে ইচ্ছে হবে। আজ বৃহস্পতিবার, সৈকত ব্যাগ গুছিয়ে রেডি হচ্ছে। রাতের বাসে সে চট্টগ্রাম ছাড়ছে ঢাকার উদ্দেশ্যে। তবে সে নিজের বাড়ি না গিয়ে শর্মিদের বাড়ি যাচ্ছে। সে যে ওখানে যাচ্ছে সেটা অবশ্য শর্মি জানে না। ভোর 7টা বাজার আগেই সে শর্মিদের বাড়ি পৌঁছে যাবে ইনশাল্লাহ। বাসে ওঠার আগে শর্মির সাথে ফোনে কথা বলে নিয়েছে, যেন বাসে উঠে কথা বলে ধরা পড়ে না যায়। তার বাস চলতে শুরু করলে সে ঘুমাবার চেষ্টা করলো। চোখ লেগে আসতেই ফোন এলো। তাকিয়ে দেখে তিথি। তিথির সাথে সেদিনের পর কাজ ছাড়া আর কোনো কথাই হয়নি। এখন কেন ফোন করেছে? সে ফোন ধরলো না, কিন্তু তিথি ফোন দিয়েই যাচ্ছিল। বাধ্য হয়ে ফোন রিসিভ করে চুপ করে রইল। প্রথমে তিথি কথা শুরু করলো, কেমন আছো? অফিসে তো দেখা হলোই, এই রাতে ফোন দিয়ে আবার কেন জিজ্ঞেস করছো? ফোন দেওয়া কি নিষেধ? না, নিষেধ না। কি প্রয়োজন তাই বলো। প্রয়োজন ছাড়া তাহলে ফোন দিতে পারবো না? কেন কথা বাড়াচ্ছ শুধু শুধু? বলো না কি বলবে। তিথি বেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি ভালো নেই সৈকত, তুমি কি ভাবলে জানালে না? সৈকত এবার বিরক্ত হলো। মেয়েটা এখনো এটা নিয়ে পড়ে আছে। সে বিরক্তিটা চেপে রেখে শান্ত গলায় বলল, তিথি, আমি তোমাকে যা বলার সেদিনই বলে দিয়েছি। এটা এমন কোনো বিষয়ও না যে দুদিন ভাবলাম আর আবেগে পড়ে সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি সেদিন যা বলেছিলাম তা জেনে বুঝেই বলেছি। এমনটাও নয় যে এখন মত পাল্টে যাবার কোনো অপশন আছে। এটা সম্পূর্ণই মনের ব্যাপার। এইভাবে কোনো কিছু হওয়া অসম্ভব। তুমি বিয়েটা করে ফেলো, সব ঠিক হয়ে যাবে। আমার ঘুম পাচ্ছে, ফোন রাখি। তিথি আর কথা বাড়ালো না, সে ফোন রেখে দিল। সৈকত ভালো জব করে, দেখতে সুদর্শন, তার উপর এর সাথে তিথির আন্ডারস্ট্যান্ডিং ভালো, তাই ওকে কিছুতেই হাতছাড়া করতে চাইছিল না তিথি। ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইছিল, কিন্তু সৈকত তো পাত্তাই দিল না। অন্য রাস্তা ধরতে হবে। সে যে সৈকতকে ভালোবাসে সেটা অফিসে সে কয়েকজনকে বলে ফেলেছে। সে আসলে শিওর ছিল সৈকতও তাই, কিন্তু ব্যাপারটা যে এমন হবে তা সে ভাবেইনি। সবার কাছে সে ছোট হবে এটা কিছুতেই হতে পারে না। সে না শুনে অভ্যস্ত নয়। ব্যাপারটা এখন তার ইগোতে লাগছে। ছুটির দিন শেষ হোক, তারপর সৈকতকে কিভাবে বাগে আনতে হয় দেখা যাবে। সৈকত শর্মিদের বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। তার শাশুড়ি মা দরজা খুলে দেখেন সৈকত। সে ভীষণভাবে অবাক হলেন, বললেন, কি আশ্চর্য, তুমি আসবে সেটা তো শর্মি আমাকে বলেনি। সে তো এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। এমন গাধা মেয়ে হয়? কেমন আছো বাবা? ভালো আছি। আমি যে আসবো শর্মি কিছুই বলেনি আপনাকে? না, আর তুমি যে আসবে ও জেগে থাকবে না? দাঁড়াও, ডেকে নিয়ে আসছি। না না, ডাকতে হবে না, আমি দেখছি। ঠিক আছে, আমি তোমার খাবারের আয়োজন করি। সারা রাত জার্নি করে এসেছো, তোমার তো খিদে পেয়েছে। তা তো পেয়েছেই। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসো। সৈকত শর্মির ঘরে গিয়ে দেখলো ও ঘুমাচ্ছে। সে আস্তে করে দরজাটা লাগিয়ে দিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে খুব সাবধানে ফ্রেশ হয়ে এসে শর্মির পাশে শুয়ে পড়লো। কিছুক্ষণ তাকিয়ে দেখলো ওকে। কি আশ্চর্য, ঘরে এত কিছু হয়ে যাচ্ছে আর এর ঘুমই ভাঙছে না। মাথার পাশে শর্মির ফোন রাখা। সে ফোন হাতে নিয়ে দেখলো স্ক্রিনে তারই ছবিটা। ফোনটা লক করা নেই। বাহ, বেশ ভালো মেয়ে তো, কিন্তু ফোনটা সাইলেন্ট করা। সে তার ফোন বের করে একটা কল দিল শর্মির ফোনে। তার দেখার ইচ্ছে শর্মি তার নাম্বার কি নামে সেভ করেছে।
কল দিতে স্ক্রিনে ভেসে উঠল মিস্টার বিটার। সৈকত হাসলো। ভালোই তো নাম দিয়েছে, জনাব করলা। তারপর ফোন রেখে সৈকত আস্তে করে শর্মিকে জড়িয়ে ধরলো। সাথে সাথে শর্মির ঘুম ভেঙে গেল। তাকে সৈকতকে দেখে সে লাফিয়ে উঠতে চাইলো, কিন্তু সৈকত তাকে উঠতে দিল না। বলল, একদম নড়বা না। এত ঘুম কিসের তোমার? ঘরে যে এত কিছু হয়ে যাচ্ছে তুমি ঘুমিয়েই আছো। কেউ ধরে নিয়ে গেলেও তো টের পাবা না। শর্মি কি বলবে কিছুই বুঝতে পারছে না, তার মাথা হ্যাং হয়ে গেছে। শুধু বলল, আপনি এখানে? আমি না তো কে হবে এখানে? এই তুমি কি অন্য কাউকে আশা করেছিলে? আপনি আসবেন সেটা জানাননি কেন? জানিয়ে এলে এসেই তোমাকে এভাবে পেতাম বলো? আচ্ছা ছাড়ুন, উঠবো। বলছি না উঠবা না। তোমার জন্য আসছি, তাই আমি যতক্ষণ না চাইবো ততক্ষণ উঠতে পারবা না। শর্মি আর নড়ল না। সৈকত এভাবে আসায় তার নিজের কাছেও অনেক ভালো লাগছে। তার ভেতরে কতটা আনন্দ হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না। তার এই পাগলা জামাইটা এত রোমান্টিক কেন? জামাই আসবে সে কথা আগে থেকে না জানানোর জন্য শর্মির মা শর্মিকে অনেক বকলেন। জামাইকে সে এখন মন মতো আয়োজন করে খাওয়াবে কিভাবে? শর্মি বলতেও পারছিল না সৈকত তাকে জানিয়ে আসেনি। এত ফাজিল এই ছেলেটা, ইচ্ছে করে মায়ের কাছে বকা খাওয়াচ্ছে। দুপুরে কি কি রান্না হবে, জামাইয়ের কি কি পছন্দ সেটা জানতে চাইলে শর্মি বলে দিল। ও শুটকি মাছের ভর্তা খুব পছন্দ। শর্মির মা শুনে অবাক হলেন, বললেন, শুটকি মাছের ভর্তা? কি শুটকি? চাপা শুটকি। ছেলেরা তো শুটকি দেখলেই নাক সিটকায়, আর সৈকতের এসব পছন্দ, তা আবার চ্যাপা শুটকি? এই তুই সত্যি বলছিস? তোকে দিয়ে কোনো বিশ্বাস নেই, এগুলো নিশ্চয়ই তো শয়তানি। মা, শয়তানি হবে কেন? ওগুলাই ওর পছন্দ, তুমি রান্না করো। শর্মির মা সরু চোখে শর্মির দিকে চেয়ে রইলেন। হয়তো আন্দাজ করতে চাইলেন মেয়ে সত্য বলছে নাকি ফাজলামো করছে। শর্মি মায়ের তাকানোর ভঙ্গি দেখে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে এলো। দুপুরে সবাই খেতে বসলো। সৈকত বসতেই তার সামনে চ্যাপার ভর্তাটা রাখলো শর্মি। সৈকতের নাক কুচকে উঠল। এমন পচা স্মেল কোথা থেকে আসছে? খাবার থেকে তো আসার কথা না, কিন্তু মনে তো হচ্ছে খাবার থেকে আসছে। সে মিনমিন করে বলল, কি রান্না করেছেন মা? কেমন অন্যরকম একটা স্মেল পাচ্ছি। তোমার পছন্দের চাপা শুটকি ভর্তা, এই যে তোমার সামনে। সৈকতের প্রায় বমি এসে গেল। সে অবাক হয়ে বলল, কিন্তু আমার যে চ্যাপা শুটকি পছন্দ সেটা আপনাকে কে জানালো? কেন? শর্মি বলেছে। ওকে জিজ্ঞেস করলাম তোমার কি কি পছন্দ, তখন বলল। সৈকত চোখ পাকিয়ে আর চোখে শর্মির দিকে তাকালো একবার। দেখে সে মুচকে হাসছে। বুঝতে পারলো তার নিজের করা কোনো না কোনো সময়ের বাদরামির ফল এটা। সে এখন কি করবে বুঝে উঠতে পারছে না। মনে মনে দাঁত কিরমির করে বলল, বুশ, তোমাকে আমি এমন নাচাবো যে তোর ওসামা বিন লাদেন ইয়াদা জায়গা। শর্মির মা তখন বলে উঠলেন, কি হলো বাবা, খাও, ভর্তা তুলে দিব। সৈকত প্রায় চিৎকার করে উঠল। না না মা, আমি সব নিয়ে নিচ্ছি। কিন্তু মা, আসলে হয়েছে কি, রাতে বাইরে থেকে খাবার খেয়েছি তো পেটটা কেমন যেন করছে, তাই ভাবছিলাম শুটকি খাওয়া ঠিক হবে কিনা। শর্মির বাবা বললেন, তাই নাকি? তাহলে তো বাবা তোমার এসব তেল মশলা টাইপ কোনো খাবার খাওয়া ঠিক হবে না। তুমি বরং সাদা ভাত খাও, করলা ভাজি দিয়ে, ডালও খাও। সৈকতের যে এই অবস্থা আগে বলিসনি কেন শর্মি? তাহলে কাঁচা কলার ব্যবস্থা করা যেত। খাওয়া শেষ হলে সিহাবকে দিয়ে স্যালাইন আনিয়ে দিস। সৈকত করুণ চোখে খাবারের দিকে তাকিয়ে আছে। টেবিল ভর্তি এত লোভনীয় সব খাবার, সব তারই উদ্দেশ্যে রান্না করা হয়েছে, অথচ তাকে কিনা শুধু করলা ভাজি আর স্যালাইন খেতে হবে। তারপর মিনমিন করে একবার বলল, আসলে বাবা তেমন খারাপ অবস্থা না, আমি খেতে পারবো এসব। না না, তুমি বললে তো হবে না। তোমরা ইয়াং জেনারেশন সব কিছুতেই পাওয়ার দেখাতে চাও, আর ভাবো আমরা কিছুই জানি না। এবেলা আমার কথা শোনো, যা বলছি তাই খাও, তারপর দেখো কেমন লাগে। ভালো লাগলে অন্য সব খাবার খেয়েও পরে। আসলে হয়েছে কি বাবা, আমার আবার পেট খারাপ একবেলার বেশি থাকে না। ঠিক আছে, সমস্যা নেই, আমি করলা ভাজি খাচ্ছি। শর্মির মা শর্মির দিকে তাকিয়ে রইলেন। শর্মি সেটা খেয়াল করে চোরের মতো খেতে লাগলো। খাওয়া শেষ করে ঘরে এসে সৈকত চুপ করে বসে রইল। শর্মি এসে পাশে বসে বলল, আপনার যে পেট খারাপ সেটা বলেননি তো। আমার যে শুটকি মাছ পছন্দ সেটা কবে বলেছিলাম? আপনি তাহলে আম্মুর কাছে মিথ্যা বলেছিলেন কেন যে আপনি আসার কথা আমাকে জানিয়েছেন? আম্মু আমাকে সকাল সকাল বকে শেষ করলো। ও, আম্মুর বকাটাই বেশি হয়ে গেল।
আর আমি যে তোমার জন্য এত দূর থেকে কষ্ট করে এলাম সেটা কিছু না? আমার ভালোবাসাটা কিছু না? আচ্ছা সরি। সরি দিয়ে আমি কি করব? শ্বশুরবাড়ি এসে একটা ভালো কিছু খেতে পারলাম না। সরি বললাম তো। সারা রাত জার্নি করে এসেছি, আমার এখন ঘুম পেয়েছে। শরত। বলে সৈকত শুয়ে পড়ল। শর্মির তখন একটু অপরাধ বোধ লাগলো। কাজটা ঠিক হয়নি আসলে। সে চুপ করে বসে ভাবলো কি করা যায় এর রাগ ভাঙাতে। তখন ওর মা ওকে ডাকলেন। মায়ের কাছে যেতেই মা বললেন, ঘটনা বল। কি ঘটনা? ঢং করবি না, কি জানতে চাইছি তুই নিশ্চয়ই বুঝেছিস, তাড়াতাড়ি বল। শর্মি বুঝলো লুকিয়ে লাভ নেই, যা বোঝার মা বুঝিয়ে ফেলেছে, তাই সে সব স্বীকার করলো। এটাও বলল তার এখন মন খারাপ লাগছে। শর্মির মা আরো কিছু বকা দিলেন মেয়ের গাধামির জন্য। তারপর বললেন, পায়েস রান্না করতে চাচ্ছিলাম, সৈকতের নাকি পছন্দ। আমি করি। তুই পারবি? তুমি দেখিয়ে দিলেই হবে। ঠিক আছে চল। শর্মি নীল প্রজাপতি আঁকা একটা সাদা শাড়ি পরলো, হাতে নীল রেশমি চুড়ি পরলো। তারপর গিয়ে সৈকতের পাশে বসলো। শর্মি ওর কানের কাছে হাত নিয়ে চুড়ির শব্দ করলো। সৈকত আস্তে করে তাকালো। তাকে শর্মিকে দেখে একটু অবাক হলো, কিন্তু কিছু বলল না, আবার চোখ বন্ধ করে ফেললো। শর্মি তখন ওর বুকের উপর হাত রেখে ওর দিকে ঝুঁকে বলল, বিকেল হয়ে গেছে, উঠবেন না? সৈকত কথাটা শুনে পাশ ফিরল। শর্মি মন খারাপ করে উঠে যাচ্ছিল, সৈকত তখনও কিছু বলল না। শর্মি বারান্দায় গিয়ে ভাবতে লাগলো এর এত রাগ, আগে তো সেটা বুঝিনি, কি করবে এখন। তখন সৈকত এসে ওর পিছনে দাঁড়ালো। শর্মি অবাক হয়ে ওর দিকে তাকালো। সৈকত কোনো কথা না বলে বেলি ফুলের মালা বের করে বলল, ওদিক ফিরো। তারপর মালাটা চুলের খোপায় লাগিয়ে দিয়ে বলল, বাস থেকে নামার পর পাশেই এক ফুলের দোকানে মাত্র ফুলগুলো এনে নামালো। বেলি ফুল দেখেই মনে হলো তোমার ভালো লাগবে, আর ফুলগুলো একেবারে তাজা, তাই নিয়ে ফেললাম। মনে মনে চেয়েছিলাম বিকেলে তুমি শাড়ি পরবে, ফুলগুলোর জন্য তোমাকে দেখতে ভালোই লাগছে। শর্মি হেসে ফেলল। ওর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি কিন্তু আপনার জন্যই সেজেছি। সৈকত শর্মির একটু ঘনিষ্ঠ হতে চাইলো, আর তখনই দরজা নক পড়লো। শিহাব চেঁচিয়ে বলল, আবু ভাইয়ের জন্য যে স্যালাইন এনেছিলাম, ভাইয়ের কি খেয়েছে? আব্বু জিজ্ঞেস করছিল। শিহাবের চিৎকারে সৈকত আর শর্মি দুজনই প্রায় লাফিয়ে উঠেছে। শিহাবের কথা শুনে সৈকত চাপা গলায় বলল, শালার তো কমন সেন্স বলে কিচ্ছু নেই, এদের নাম এই জন্যই মনে হয় শালা। সময় পেল না আর স্যালাইন খাওয়ানোর, যাও খাও এবার স্যালাইন। শর্মি মুখ চেপে হাসতে হাসতে অস্থির। শিহাবকে বলল, আব্বুকে বল তোর ভাইয়া ঠিক হয়ে গেছে, আর লাগবে না স্যালাইন। আব্বু বলেছিল সৈকত ভাই এরকমই কিছু বলবে, তাই আমি যেন দাঁড়িয়ে থেকে এক গ্লাস স্যালাইন খেয়ে দিয়ে যাই। সৈকত আর ধৈর্য রাখতে পারল না, বলল, শালা শিহাব, গেলি তুই? শর্মি হাসতে হাসতে শেষ। পরদিন সকালে শর্মিকে নিয়ে সৈকত ঢাকা চলে এলো। সৈকত সুপ্তির জন্য 1 কার্টন আইসক্রিম নিয়ে এসেছে, সেদিন বকেছিল বলে। সুপ্তি আইসক্রিম পেয়ে খুশি হলো, কিন্তু ভাইয়ার উপর তার নতুন করে মেজাজ খারাপ হয়েছে। মেজাজ খারাপের কারণ, ভাইয়া একা কেন শ্বশুর বাড়ি গেল, তাকে নিয়ে যেতে পারলো না। তারও তো বেড়াতে ইচ্ছে করে, কিন্তু হঠাৎ করে ও বাড়ি যাবার এত ইচ্ছে কেন হলো সেটা কেউ বুঝতে পারছে না। শর্মি প্রতিশ্রুতি দিল নেক্সট টাইম সে যখন বাড়ি যাবে তাকে নিয়ে যাবে। সৈকত রাতে চলে গেল চট্টগ্রামের উদ্দেশ্যে। পরদিন অফিসে গেল মিষ্টি নিয়ে। সৈকতের হাতে মিষ্টি দেখে সবাই অবাক। সৈকত প্রথমে মিষ্টি তার বসের জন্য নিয়ে তার কেবিনে ঢুকলো। বিয়ের কথা শুনে বস ভীষণ খুশি হলেন, তার নতুন জীবনের জন্য শুভকামনা জানালেন। সেখান থেকে বের হয়ে লাঞ্চ আওয়ারে সবাইকে অফিস ক্যান্টিনে ডাকলো। তারপর সবাইকে মিষ্টি দিল। সবাই উৎসুক হয়ে মিষ্টি খেয়ে অপেক্ষা করছে ঘটনা কি জানার জন্য। সৈকত বলতে শুরু করলো সে বিয়ে করে ফেলেছে, কবে কোথায় কিভাবে বিয়ে করেছে তা শর্ট করে জানিয়ে বলল। আজ সবাইকে ডিনার করাবে রেস্টুরেন্টে। বলার পর সে তিথিকে আর চোখে দেখে নিল। তিথি এতক্ষণ বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল, কিন্তু সৈকত বিয়ের কথা বলতেই তার হাত থেকে মিষ্টিটা পড়ে গেল। তারপর গটগট করে হেঁটে চলে গেল। সবাই ভীষণ খুশি হলো, তবে তিথির এমন আচরণের মানে অনেকেই বুঝলো না। তবে যাদের কাছে তিথি সৈকতকে ভালোবাসার কথা বলেছিল তারা অবাক হয়ে গেল, কিন্তু কেউ কিছু বলল না। তখন খাওয়া শেষ করে সবাই সৈকতকে শুভকামনা দিয়ে যে যার ডেস্কে চলে গেল। সৈকতও তার কেবিনে চলে এলো। এসে দেখলো তিথি বসে আছে সেখানে। সৈকত তার চেয়ারে বসতেই তিথি বলল, কেন করলে এমন? কি কেমন করলাম? তুমি এতদিন আগে বিয়ে করেছো, আর সেটা আজ কেন বললে? তোমার কি মনে হয় না এরপরও এসব প্রশ্ন অবান্তর? আর আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কবে বলবো না বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি পারতাম সেদিনই তোমাকে পুরো ব্যাপারটা বলতে, বলিনি কারণ তুমি হয়তো তখন মানতে পারতে না, কষ্ট বেশি পেতে, কিংবা আমাকে ভুল বুঝতে। বাহ,
আমার কষ্ট পাওয়া নিয়ে খুব ভাবছো তাহলে? বন্ধু ছিলে, শত্রু তো নও। বন্ধু ছিলে বলছো, এখন তাহলে বন্ধুত্বটা নেই? বন্ধুত্ব রক্ষা করাই আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার সমস্যা হবে। তুমি এই ব্যাপারটা থেকে বের হতে পারবে না। আমি তোমাকে কোনো রকম দ্বিধায় রাখতে চাই না। আমি অন্য আরও 5টা সস্তা ছেলের মতো মেন্টালিটি নিয়ে ঘুরে বেড়াই না। তোমাকে বন্ধুত্বের নাম দিয়ে তোমার আবেগের সাথে খেলবো। তাই এখন থেকে আমাদের ভেতর কলিগের সম্পর্কটাই বিদ্যমান থাকুক। তিথি আর কিছু বলল না, চলে গেল। তিথি চলে যাবার কিছুক্ষণ পর সৈকতের রুমমেট কলিগ এসে বলল, সৈকত ভাই, এটা কি করলেন আপনি? আপনার কাছ থেকে এমনটা আশা করিনি। কি করেছি আমি? বুঝতে পারছেন না? আপনি এতদিন তিথির সাথে ঘুরলেন ফিরলেন, আর এখন কাউকে না জানিয়ে দুম করে বিয়ে করে নিলেন। এসবের মানে কি? কি আশ্চর্য! আমি কবে তিথির সাথে ঘুরলাম ফিরলাম? মানে অফিসে আপনাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক দেখতাম। তিথি বলতো আপনারা দুজন দুজনকে পছন্দ করেন। তাহলে এখন এসবের মানে কি? তিথি কেন এসব বলেছে আমি জানি না। আমি কখনোই ওকে এমন কিছু বলিনি যেটাতে ওর প্রতি আমার ভালোবাসা প্রকাশ পায়। আমি ওকে আগেই বলেছি ওর সাথে আমার কিছু ছিল না, আর কখনো কিছু হবারও নয়। তারপরও কেউ কিছু নিয়ে আঁকড়ে থাকলে সেটা তারই সমস্যা। আপনাদের মাঝে সত্যিই কিছু ছিল না? ছিল তো, তবে সেটা বন্ধুত্ব, অন্য কিছু নয়। এই বিষয়টা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, আপনি কাজ করুন, আমি যাচ্ছি। তিথি এরপর আর সৈকতের সাথে যোগাযোগ করেনি। তার সামনে যেন কখনো না পড়ে যায়, সবসময় সেই চেষ্টা করেছে। শুধু তাই নয়, পরদিনই সে অফিসে রেজিগনেশন লেটার জমা দিতে গিয়েছিল, কিন্তু তার কলিগ আফসানা তাকে বুঝিয়ে রেজিগনেশন লেটার দিতে আটকায়, বলে দেয় ট্রান্সফার নিয়ে নিতে। 2 সপ্তাহের মাথায় তিথি ট্রান্সফার নিয়ে এই অফিস থেকে চলে যায়। যাবার সময় সৈকতের কাছ থেকে বিদায় নিতে আসেনি। পরের 2 সপ্তাহ কাজে চেপে সৈকত ঢাকা যেতে পারেনি। তার বাসার অন্য 2 কলিগের একজন বাড়ি গেছে বিয়ে করবে বলে, আর অন্যজন 5 দিনের ট্যুরে গেছে। সৈকতকে এই কদিন একাই থাকতে হবে। সৈকতের কলিগরা যেদিন চলে গেল, শিহাব সেদিন ফোন দিয়ে বলল সে কি এক বিশেষ কাজে চট্টগ্রাম আসছে। সৈকত বলে দিল তার ফ্ল্যাটেই উঠতে। ফ্ল্যাট তো খালিই আছে, কোনো সমস্যা নেই। সে অ্যাড্রেস দিয়ে বলে দিল তার তো অফিস আছে, ফ্ল্যাটের চাবি দাঁড়ানোর কাছে দিয়ে যাবে, আর খিদে পেলে খাবার রাখা আছে, যেন খেয়ে নেয়। পরদিন শিহাব সকালে চট্টগ্রাম পৌঁছে গেল। সৈকতকে ফোন করে জানিয়ে দিয়ে সে ফ্ল্যাটে ঢুকে ঘুমিয়ে পড়ল। বিকেলে সৈকত অফিস থেকে বাজার হয়ে আসে। তার একমাত্র শ্যালক এসেছে তার অতিথি হয়ে, তাকে তো স্পেশাল খাতের জন্য পড়তেই হবে। সৈকত বাসায় এসে দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপল। দরজা খুলতে দেখে শর্মি দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে বলল, তুমি? শর্মি মুচকি হেসে বলল, কেন? সারপ্রাইজ কি শুধু আপনিই দিতে জানেন? তুমি সত্যি চমকে দিয়েছো। শিহাব কই? একটু বাইরে গেছে, চলে আসবে, আপনি ফ্রেশ হয়ে আসুন। বলে শর্মি বাজারে ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে গেল। সৈকত নিজের ঘরে ঢুকে দেখলে সব সুন্দর গুছানো হয়েছে। সে মনে মনে ভাবলো বউ ব্যাপারটা আসলে অন্যরকম। শর্মির এভাবে চলে আসায় তার ভেতর অদ্ভুত এক আনন্দ কাজ করছে। সে ফ্রেশ হয়ে এসে দেখে শর্মি চা করছে। সৈকত কাছে গিয়ে শর্মিকে পেছন দিকে জড়িয়ে ধরল। শর্মি বলল, কি করছেন? চা করছি দেখছেন না? না, দেখছি না, কারণ বউ ছাড়া দেখার মতো এখানে আর কিছু আমার চোখে পড়ছে না। হাতের উপর চা ঢেলে দেই, তাহলে অনেক কিছুই দেখতে পাবেন। দাও। বলে সে শর্মির কাঁধে মুখ রাখলো। উফ, সুরসুরি লাগছে। সৈকত তখন শর্মিকে নিজের দিকে ফিরে চেপে ধরে বলল, এত কথা বলো কেন তুমি? একদম চুপ। সে শর্মির মুখের কাছে ঝুঁকে পড়ছিল, আর তখনই কলিং বেল বেজে উঠল। সৈকত বিরক্ত হয়ে বলল, এখন আবার কে আসে? শর্মি হেসে ফেলে বলল, শিহাব এসেছে মনে হয়, দরজা খুলে দিয়ে আসুন। সৈকত রেগে বলল, এই ছেলের জন্মই হয়েছে মনে হয় আমার রোমান্স ধ্বংস করতে। একেবারে পারফেক্ট সময়ে উদয় হয়। শিহাব সে রাতেই ঢাকার উদ্দেশ্যে চলে গেল। ও চলে যেতেই সৈকত হাফ ছেড়ে বাঁচল। একবারের জন্য বলল না থেকে যা, বরং চলে যাবার জন্য আগ বাড়িয়ে তাকে সব এগিয়ে গুছিয়ে দিল। কারণ ও থাকা মানে তার জীবনে রোমান্স স্বপ্নই থেকে যাবে। সৈকতের এসব কাণ্ড দেখে শর্মির মনে মনে খুব হাসি পাচ্ছিল। শর্মি থাকাকালীন সময়টা সৈকতের খুব ভালো কাটলো। ঘুরে বেরিয়ে আনন্দে সময় কাটলো দুজনা। এক বিকেলে সৈকত ওর কলিগদের সাথে শর্মিকে পরিচয় করিয়ে দিল। দিনগুলো যেন খুব দ্রুত শেষ হয়ে গেল। আগামীকাল রাতে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। শর্মি চলে যাবে ভেবে সৈকতের অনেক মন খারাপ লাগছে। গত 4টা দিন কেমন করে চলে গেল সে টেরই পায়নি। সৈকত বিছানায় আধশোয়া হয়ে কথাগুলো ভাবছিল। শর্মি হাতের কাজ শেষ করে সে দেখে সৈকত কেমন উদাস হয়ে বসে আছে। সে বিছানায় উঠে সৈকতের বুকে গুটিসুটি মেরে শুয়ে বলল, কি ভাবছেন?
ভাবছি তুমি তো এসে আমাকে কষ্ট দিয়ে ফেললে। কিভাবে? এই যে কয়দিন থাকলে, এখন এই বাসাটায় সারাক্ষণ তোমার উপস্থিতি আমাকে তাড়া করবে, মন খারাপ লাগবে তখন। আমার আপনাকে রেখে যেতে মন চাচ্ছে না। সৈকত শর্মির চুলে হাত বুলিয়ে বলল, এক কাজ করলে কেমন হয়? কি? এখানে আমরা একটা বাসা নিয়ে নেই। তাই হয় নাকি? বাসার সবাই কি ভাববে? কি ভাববে আবার? বরং আম্মু আমাকে এ কথা বলেছিলই একবার। হলে তো ভালোই হয়। তোমাকে ছাড়া থাকতে আমারও খুব কষ্ট হয়। ঠিক আছে, তুমি যখন তুমি ডাকলেই তখন দেখা যাক কি করা যায়। নয়তো আমার কি দায় পড়েছে পাশের বাড়ির আন্টির মেয়েকে আমার ফ্ল্যাটে তুলতে। আমি আন্টির মেয়ে? তো ব্যাস শুরু হয়ে গেল মারামারি। এদিকে সুপ্তি শিহাবকে প্রতিদিনই সকাল বিকাল রাত নিয়ম করে মেডিসিনের মতো মেসেজ দিয়ে যাচ্ছে। শিহাবের প্রথম প্রথম হ্যাঁ নির্লজ্জ মেয়ে মনে হলো, এখন আর তেমন লাগে না। সে মোটামুটি মেয়েটার মেসেজে আসক্ত হয়ে পড়েছে। মাঝে মাঝে সেও 2-4টা মেসেজ পাঠায়, যার বেশিরভাগই পড়াশোনা সংক্রান্ত। আর পড়ার কথা বললে মেয়েটা কেমন খেপে যায়। তার চেয়েও অদ্ভুত বিষয়, মেয়েটা শুধু বলে, তুমি তোমার বোনের বাসায় বেড়াতে যাও না? যাও না কেন? একটা মাত্র বোন, সপ্তাহে একবার তো যাওয়া উচিত। আমি কেন প্রতি সপ্তাহে বোনের বাসা যাব? আমার পড়া আছে না। এটা বললেও মেয়েটা খেপে যায়, কথা বলা বন্ধ করে দেয়। শিহাবের তখন খুব মন কেমন করে, পড়ার মন বসতে চায় না। পড়ার মন বসতে চায় না, সেই চিন্তায় সে বই খুলে বসে থাকে। বই দেখে যদি মন স্থির হয়। 6 মাস চলে গেছে। শিহাব এখনো জানে না শিহাবের বউ বলে যার সাথে সে কথা বলে সে আসলে কে। এদিকে সে কানাডা স্কলারশিপের জন্য আবেদন করেছিল, সেটা কনফার্ম হয়ে গেছে। সেটা সেই মেসেজ কন্যাকে জানাতেই কন্যা কান্নাকাটি শুরু করে দিল। তাকে ছেড়ে নাকি শিহাবের কিছুতেই যাওয়া চলবে না। শিহাব পড়লো মহাঝামেলা। সে মেয়েটাকে বোঝালো সে স্টাডি শেষ করে এসে পড়বে, নতুবা তাকে নিয়ে যাবে। কিন্তু কন্যা কিছুতেই কিছু শুনতে চায় না। শিহাব কি করবে বুঝতে পারছে না। সে পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না। যে স্কলারশিপ নিয়ে তার এত স্বপ্ন, সেটা হাতছাড়া করা তার জন্য অসম্ভব। কিন্তু এই মেয়ে তো কিছুই শুনছে না। সে তো রোজ কথা বলবেই ওর সাথে, এখন যেমন বলে। কিন্তু মেয়েটা এমন অদ্ভুত সব কথা বলছে যার কোনো যুক্তি নেই। সে নাকি কানাডা গিয়ে তাকে ভুলে যাবে, কোনো বিদেশি নাকি বিয়ে করে ফেলবে। অদ্ভুত, সে কেন বিদেশি মেয়ে বিয়ে করবে? ব্রাউন কালার চুলের মেয়েদের দেখতে তো ঘোড়ার মতো লাগে, সে নিশ্চয়ই ঘোড়ার মতো মেয়ে বিয়ে করবে না। সত্যি 2 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। বাসা সবাই টেনশনে পড়ে গেছে। কি হয়েছে কিছুই বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। শর্মি অনেক চেষ্টা করেছে, কিন্তু তাকেও কিছু বলছে না। সৈকত ফোন করে জিজ্ঞেস করেছে, তাকেও কিছু বলেনি। সৈকত অফিস থেকে ছুটি নিয়ে ঢাকা চলে এলো। সবাই সুপ্তির ঘরে বসে আছে। সুপ্তি যা বলেছে তার রীতিমতো বোমা ফাটানোর মতো সবকিছু স্তব্ধ করে দিয়েছে। তার কথা শুনে কি বলবে তা কেউ বুঝে উঠতে পারছে না। সে বলেছে সে নাকি বিয়ে করতে চায়। সুপ্তির বাবা উপায় না দেখে বললেন, বিয়ে করবে ভালো কথা, পাত্র দেখা শুরু করি, কিন্তু এটা নিয়ে এত নাটক করতে হবে কেন? দেখা দেখি করার মতো এত সুযোগ নেই। সে একজনকে ভালোবেসে ফেলেছে। আসলে তারা দুজনকে ভালোবেসে ফেলেছে, তাই তাকে বিয়ে করতে হবে। সৈকত জিজ্ঞেস করলো, তোর মতো একটা স্টুপিড মেয়েকে কে ভালোবেসে ফেললো? আমার চেয়েও বেশি স্টুপিড একটা ছেলে। সে যে তোর চেয়ে বড় স্টুপিড সে তো বুঝতেই পারছি। ছেলেটাকে তাকে তোমরা সবাই চেনো। চিনি। কে? শিহাব। নাম শুনে সবাই অবাক, আর শর্মি রীতিমতো আটকে উঠল। শিহাব? কোন শিহাব? তোমার ভাই শিহাব। শর্মি কিছুই বুঝতে পারছে না ঘটনা কি হচ্ছে। শিহাব এমন একটা কাজ করবে সেটা সে কল্পনাও করতে পারে না, তাও আবার সম্পূর্ণ তার বিপরীত ধর্মী মেয়ের সাথে। একদিকে তার ভাই, অন্যদিকে তার ননদ। কোন দিকে যাবে, কাকে কি বলবে কিছুই বুঝতে পারছে না। শিহাবের মতো একটা কমন সেন্স ছাড়া ছেলেকে তুই কিভাবে পছন্দ করলি? তোর তো সারা জীবন পড়াশোনা আর রঙহীন পানসে জীবন কাটবে। শর্মি তখন চোখ পাকিয়ে সৈকতের দিকে তাকালো। সৈকত শর্মির চাহানি দেখে তাড়াতাড়ি বলল, না মানে আমি বলতে চেয়েছি শিহাব বই ছাড়া কিছু বোঝে না, আর তুই বই বাদে পৃথিবীর বাকি সব বুঝিস। শিহাব অনেক ভদ্র ছেলে, আর তুই একটা ফাজিল মেয়ে। তাহলে তোদের মিলল কি করে? মিলবে না কেন? আমাদের মতো পারফেক্ট কাপল আর একটাও নেই। আমাদের নামও তো মিল, দুজনের নামই এস দিয়ে। কিন্তু শিহাব স্কলারশিপ নিয়ে কানাডা চলে যাচ্ছে। যাবার আগে আমাদের বিয়ে হয়ে যাক, সেই ব্যবস্থা করো। গাধার মতো কথা বলিস না, দুজনের নামই তো এস দিয়ে। আরে গাধি, তোদের বিয়ে হলে তো লোকে ভাই বোন বলবে। কেন? তোমাদের নামও তো এস দিয়ে। তোমাদের কেউ ভাই বোন বলেছে কখনো? আমাদের দুজনের নাম এক কথায়। আমি সৈকত আর ও বুশ, বুশরা। দেখো ভাইয়া, এসব আজাইরা কথা বলে কোনো লাভ নেই।
তোমাদের আমার বিয়ের আয়োজন করতে হবে। কবে যে ও বাড়িতে কথা বলবা সেটা বলো। সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়েছে। এই মেয়ের তো লজ্জা শরম বলে কিছুই নাই। এইভাবে কেউ নিজের বিয়ের কথা বলে? ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলবো। এখন সবাই যার যার ঘরে যাও। আর শর্মি, তুমি তোমার বাসায় গিয়ে কিছু বলো না, আমি বলবো সব। শর্মি মাথা দুলিয়ে হ্যাঁ বলল। বাকি সময়টা সবার উত্তেজনা কাজ করেছে কি হবে সেটা ভেবে। সুক্তির বাবা শর্মির বাবাকে ফোন দিয়ে বললেন তারা সবাই বিকেলে তার বাসায় আসছে। শর্মির বাবা শুনে খুশি হলেন। সবাই শর্মিদের বাড়িতে বসে আছে। সুক্তির বাবা সব কথা খুলে বললেন। তারপর জিজ্ঞেস করলেন এখন কি করা যায়। শিহাব তো সব শুনে আকাশ থেকে বলল। সে চিৎকার করে বলল, অসম্ভব, আমি এই মেয়েকে ভালোবাসি না, কখনো না। এই মেয়ে তো ভীষণ ফাজিল। আসলে ফাজিল না, ভয়ঙ্কর। আপুর বাসায় গেলেই আমার পেছনে লেগে থাকে। আমার একটা শার্ট, একটা টি শার্ট, কলম আরও কত কি রেখে দিয়েছে। জোর করে আমার ফোন নিয়ে কাটা, আমাকে দিয়ে গিফট দেওয়ানো, আমার হাত ধরে টানাটানি করা, সারাক্ষণ গায়ে গায়ে লেগে থাকা, চুলে হাত দেওয়া, কি না করেছে। গেলেই একটা কিছু করবে। পুরো মাস্তান টাইপ মেয়ে, ক্রিমিনাল একটা। এর জন্য আমি আপুর বাসায় যেতে চাই না। আর একে আমি ভালোবাসবো? ইম্পসিবল। শিহাবের কথা শুনে এবার এ বাড়িতে বিস্ফোরণ ঘটল যেন। সবাই আরেকবার বিধ্বস্ত হলো। সুপ্তি তো বলেছিল ওরা দুজন দুজনকে ভালোবাসে। এখন তো দেখা যাচ্ছে কাহিনী কিস খেয়ে যাচ্ছে। সুপ্তি তখন রেগে গিয়ে বলল, আমি মাস্তান, আমি ভয়ঙ্কর, আমি ক্রিমিনাল, সবাইকে দেখাবো তুই যে আমাকে রাতভর কত প্রেমের ইতিহাস লিখিস। এই মেয়ে একদম থুতুকারি করবে না। কে তোমাকে ইতিহাস লিখেছে যত সব মিথ্যা কথা? সুপ্তি তখন তার ফোন বের করে দেখালো। শিহাবের মুখ হা হয়ে গেল। কি বলবে তার ভাষা নেই। একেবারে বোবা হয়ে গেছে। এই মেয়ে কি করে ওই মেয়ে হয়? এই প্রশ্নের উত্তর অন্ধের মতো খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সে অন্ধকার ছাড়া কিছু দেখতে পাচ্ছে না। শিহাবের হা হয়ে যাওয়া নিস্তব্ধ মুখ দেখে সবাই যা বোঝার বুঝে গিয়েছে। সুপ্তি তখন বলল, কেন বারবার তোমাকে তোমার বোনের শ্বশুরবাড়ি যেতে বলি? কেন আমাদের বাড়ি এলে তোমার সাথে এমন করি? সেসব এবার ক্লিয়ার হয়েছে হাদারাম? শিহাব অনেকক্ষণ চুপ থেকে বলল, আমাদের বিয়েটা কবে হচ্ছে তাহলে? এ কথা সবাই আরেকবার শক খেল। শর্মির মা বললেন, তুই শেষ পর্যন্ত একটা ক্রিমিনালকে বিয়ে করবি? হ্যাঁ করবো, কারণ আমার ক্রিমিনাল পছন্দ। শর্মির বাবা শর্মিকে বলল ওদের ভেতরে নিয়ে যা, আমরা কথা বলি। আসলে তাদের কথা বলারও কিছু ছিল না। উজবুকের মতো দুইটা বিয়ের জন্য পাগল হয়ে গেছে, কিছু তো করার নাই। তাই তারা বিয়ের জন্য ভালো দিন খুঁজতে লাগলো। শিহাবের কানাডা যাওয়ার তারিখ ফিক্সড হয়ে গেছে। তাই একরকম তড়িঘড়ি করে শিহাব আর সুপ্তির বিয়েটা ঠিক করা হয়েছে। বিয়ে ঠিক হবার পর থেকে শিহাবের সাথে সুপ্তির আহ্লাদীপনা কয়েকগুণ বেড়ে গেছে। আর তা শুধু তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ নেই, বাড়ির লোকজনের সামনেই চলছে সব। এসব দেখে সবাই রীতিমতো বিরক্ত। সুপ্তির দাদি তো তাকে বেহায়া ছিমড়ি বলে ডাকা শুরু করেছে। মেয়ের এমন বেহায়াপনা দেখে মায়ের সাথে বাবার প্রায় ঝগড়া লেগে যাচ্ছে। শর্মি অবাক হচ্ছে শিহাবকে দেখে। একটা মানুষের এত পরিবর্তন কিভাবে হয়? আজ শিহাব সুক্তির বিয়ে, আর দুপুর থেকে টানা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই সাথে থেমে থেমে ঝুম বৃষ্টি হচ্ছে। নভেম্বরের এই অসময়ে বৃষ্টির কি কারণ তা আল্লাহই ভালো জানেন। বিয়ে উপলক্ষে সবাই ব্যস্ত। শর্মিকে মেয়ের পক্ষ হয়ে কাজ করতে হচ্ছে। একমাত্র ভাইয়ের বিয়ে আর বরযাত্রীতে সে থাকতে পারছে না। তার জামাই একমাত্র শালার বিয়েতে জামাইয়ের ভূমিকা রাখতে পারছে না। সে নিয়ে তাদের দুঃখের শেষ নেই। যদিও সার্বক্ষণিক তদারকির কাজ ফোনের মাধ্যমে চালিয়ে যাচ্ছে, কিন্তু কাছে থেকে ভাইয়ের বিয়ে উপভোগ করা গেল না। সেই আফসোসে শর্মি জর্জরিত। বিয়ের আনুষ্ঠানিকতা সুন্দরভাবে হয়ে গেল। সুপ্তিকে বিদায় দিতে গিয়ে দেখা গেল কেউই তেমন কাঁদছে না, কারণ এই কদিনে মেয়ের আহ্লাদীপনায় সবাই এত বিরক্ত হয়েছে যে সে বিদায় হলেই সবাই বেঁচে যায় যেন। যত আহ্লাদ জামাই বাড়ি সামলাক। সুপ্তিও বেশ খুশি। ওদেরকে গাড়িতে তুলে দিতে গিয়ে সৈকত কান্নায় ভেঙে পড়ল। একমাত্র ছোট বোন, ও যত দুষ্টুই হোক একটাই তো বোন, তাও কত ছোট। সৈকত নিজেকে আর রোধ করতে পারে না। সুপ্তি নিজেও তখন কেঁদে অস্থির হয়ে গেল। সারাক্ষণ ভাইয়ের পেছনে লেগে থাকতো, অথচ তার ভাই ছিল তার সকল আবদারের ঠিকানা, সবচেয়ে ভালো বন্ধু। সারা পৃথিবী তখন দেখেছিল বৃষ্টির মাঝে দাঁড়িয়ে দুটো ভাই বোনের মাঝে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ভালোবাসা। সৈকতের বাবা শর্মিকে বরযাত্রীর সাথে চলে যেতে বললেন। তিনি চাইলেন শর্মি একটু হলেও ভাইয়ের বিয়েটা নিজের বাড়ির হয়ে উপভোগ করুক। শর্মি খুশি হয়ে চলে গেল। ওরা চলে যাবার পর সৈকত বৃষ্টিতে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। যদিও সে কিছুটা ভিজে গেছে, তবু আরো কিছুক্ষণ ভিজলো। বৃষ্টির পানিতে তার কান্না ধুয়ে নিতে চাইল। শর্মিও বাড়ি গিয়ে ভাইয়ের বউ বরণ করলো অতি আনন্দের সাথে। তারপর সবকিছু নিজেই তদারকি করে সব দিক সামলে নিল। শর্মি আসায় ওর মাও নিশ্চিন্ত হলেন। সব কাজ গুছিয়ে শেষ করতে করতে এর মাঝে সৈকতের সাথে কথা বলারই সুযোগ হয়নি। সে একেবারে ফ্রেশ হয়ে এসে সৈকতকে ফোন দিতে গেল। দেখলো সৈকত এর মাঝে তাকে কয়েকটা ফোন দিয়েছে, না পেয়ে মেসেজ পাঠিয়েছে সব ঠিক আছে কিনা, সুপ্তি ঠিক আছে কিনা, কিছু লাগবে কিনা, লাগলে ফোন দিও। শর্মি কল দিল সৈকতকে। সৈকত ফোন রিসিভ করে বলল,
খুব ব্যস্ত হয়ে গেছো, একেবারে পাওয়াই যাচ্ছে না। তা তো ছিলামই। কি করছো এখন? কিছু না, সুপ্তি ঠিক আছে? উফ, দুজনে যা ঢং করছে না, সবাই দেখে হেসে গড়িয়ে যাচ্ছে। ও, তোমার কি সুপ্তির জন্য মন খারাপ লাগছে? তা তো কিছুটা আছেই। এখনো বাচ্চা রয়ে গেছে সুপ্তিটা, কবে কিভাবে সব সামলে নিতে শিখবে কে জানে। তবে এটা ভেবে ভালো লাগছে যে ও তোমাদের বাড়ি আছে, তাই চিন্তার কিছু নেই, ভালোই থাকবে। তোমার গলায় এমন শোনাচ্ছে কেন? তুমি ঠিক আছো? কই, কেমন শোনাচ্ছে? আমি ঠিকই আছি। হুম, তুমি ঠিক নেই। কি হয়েছে বলো? কিছু হয়নি, সুপ্তির জন্য একটু মন খারাপ লাগছিল। বলে সৈকত ফোন রেখে দিল। শর্মির সাথে সাথে সাদকে ফোন দিল। সুপ্তির বিয়ে খেতে সাদরা সবাই এসেছে, তাই ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো সৈকত ঠিক আছে কিনা। সাদ বলল, ভাইয়াকে তো ঠিকই দেখলাম। ওকে গিয়ে জিজ্ঞেস করো বৃষ্টিতে ভিজেছে কিনা, জেনে আমাকে জানাবে। এক্ষুনি যাও। সাদ সৈকতের ঘরে গিয়ে দেখলো সে শুয়ে আছে। বলল, ভাইয়া শুয়ে আছে যে, শরীর খারাপ নাকি? না, শরীর ঠিকই আছে। তাহলে চলো গল্প করি। ইচ্ছে করছে না, তুই যা। ভাইয়া তুমি আজ বৃষ্টিতে ভিজেছিলে নাকি? কথা বলতে ভালো লাগছে না, যা, পরে আসিস। ঠিক আছে, যাচ্ছি। সাদ সৈকতের ঘর থেকে বের হয়ে শর্মিকে ফোন দিয়ে বলল, ভাবি ভাইয়া তো বৃষ্টিতে ভিজেছে, কি করছে এখন? শুয়ে আছে। বললাম চলো আড্ডা দিই, শুনলো না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, রাখছি, পরে কথা হবে। ফোন রেখে শর্মি সোজা ওর মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি ও বাড়ি যাচ্ছি। এখন কোনো সমস্যা হয়নি তো? না মা, আমার নিজের একটু কাজ আছে তাই যাচ্ছি। এখন বাজে রাত 11টা, এই সময় কেউ বের হয়? কি এমন কাজ পড়লো তোর? যেতে যেতে কয়টা বাজবে দেখেছিস? আমার যেতে হবে মা, সমস্যা নেই, আমি তো গাড়ি নিয়েই যাচ্ছি। বলে সে সাথে ওর এক কাজিনকে সহ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। রাত প্রায় 1:15টার দিকে শর্মি বাসায় এলো। সাদকে ফোন করে বলেছে সে যে আসছে সেটা বাসায় কাউকে জানাবার দরকার নেই, সে যেন দরজা খুলে দেয়। শর্মি বাসায় ঢুকে সোজা নিজের ঘরে গেল। গিয়ে দেখে সৈকত ঘুমে আচ্ছন্ন। সে সোজা ওর কাছে গিয়ে ওর কপালে হাত রাখলো। হাত রেখে চমকে উঠলো। গা তো পুড়ে যাচ্ছে। যা ভেবেছিল তাই, তার মেজাজ খারাপ হয়ে গেল। জানে ভিজলে অসুখ করে, তাহলে কেন ভিজলো? সে তাড়াতাড়ি মাথায় পানি ঢালা শুরু করলো, গায়ে স্পঞ্জ করে দিল। 2 ঘন্টা পর সৈকতের জ্বর নামলো। সে উঠে বসে বলল, তুমি কটা বাজে এখন? সেটা দিয়ে কি করবে? বৃষ্টিতে ভিজবে? এখনো হচ্ছে, চলো বাইরে দিয়ে আসি। তুমি মনে হচ্ছে খুব ক্ষেপে আছো। পাগল, খেপবো কেন? আমি তো খুব রোমান্টিক মুডে আছি, একেবারে তোমার কোলে বসে জ্যোৎস্না বিলাস করার মুড। সৈকত ফোন হাতে নিয়ে সময় দেখলো, 3:30 বাজে। শর্মির রেগে যাবার যথেষ্ট কারণ সে ঘটিয়ে ফেলেছে। তবু গলায় দুষ্টুমি ঢেলে বলল, বাবা এত রোমান্টিক কবে হলে যে রাত 3টায় সব ছেড়ে ছুড়ে তোমাকে আমার কাছে চলে আসতে হলো? তোমার রোমান্টিক মুড বেশ পাওয়ারফুল দেখছি। কাউকে পিটিয়ে মানুষ করবার জন্য আমার এই হাতই যথেষ্ট পাওয়ারফুল। রোমান্টিক মোমেন্টে এত বকতেছো কেন? না, বকবো কেন? তোমার জন্য একটা বেলা ও বাড়ি গিয়ে থাকতে পারলাম না। এত ভালো কাজ করেছো যে তোমাকে তো ধরে নিয়ে নোবেল দিয়ে দেওয়া উচিত। অস্কার দেওয়া যায় না? ওইটা হলে বেশি ভালো লাগতো। ইয়ার কি হচ্ছে না? ডিয়ার বুশ, আই মিন ডিয়ার বউ, এত রাগ না করে একটু কাছে এসে বসো না। আবার বলে বুশ? সরি। শর্মি সৈকতের কথায় পাত্তা না দিয়ে রাগে গজগজ করতে করতে এটা ওটা করতে লাগলো। ঘরের দক্ষিণে জানালাটা অল্প খোলা, সেখান থেকে ঠান্ডা বাতাস আসছিল। সৈকত তখন গায়ে একটা শাল জড়িয়ে নিয়ে এগিয়ে গিয়ে শর্মিকে পেছন থেকে জড়িয়ে ধরে গান ধরলো। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, দেখেছি চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শর্মি বলল, একদম ঢং করবে না। ঢং করবো না? না। কি করব? শর্মি কিছু বলল না। সৈকত শর্মিকে নিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বলল, একটা ব্যাপার খেয়াল করেছো? আমাদের বিয়ের দিন এমন ঝুম বৃষ্টি ছিল, সুপ্তির বিয়েতেও আজ তাই হলো। সেদিনও আমার জ্বর ছিল, আজও তাই। সেদিনও তুমি আমায় নিয়ে ভীষণ ঘাবড়ে গিয়েছিলে, আজও তাই। ব্যাপারটা অদ্ভুত না? সেদিনও বৃষ্টি ছিল। একটা কথা বলবো? সেদিন আরো একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। কি ঘটনা? সেদিন সকালে ইমার্জেন্সি কাজে টেইলার্সের কাছে গিয়েছিলাম। যাবার পথে রাস্তায় রিক্সা উল্টে পড়ে গিয়ে বিশ্রীভাবে কাদায় মাখামাখি হয়ে গেলাম। আর তখন বাইক নিয়ে তুমি আর সাদ এলে, আমাকে রিক্সায় তুলে দিলে। আমার তো তখনই তোমাকে ভালো লেগে গেছিল,
বিকেলে যখন সেই তুমিই আবার পাত্র হিসেবে এলে, তোমাকে দেখে আমার হার্টবিট কয়েকটা মিস হয়ে গেল। মনে মনে চেয়েছিলাম বিয়েটা হয়ে যাক, আল্লাহর কি নিয়ামত। সকালে যাকে দেখে হিরোর এন্ট্রি মনে হয়েছিল, রাতে সেই হয়ে গেল লাইফ পার্টনার। কি অদ্ভুত, তাই না? তবে ভাগ্যিস তুমি আমায় চিনতে পারোনি। চিনতে পারিনি? কে বলেছে? শর্মি অবাক হয়ে বলল, তুমি আমাকে চিনতে পেরেছিলে? হ্যাঁ, কিভাবে? কারণ তোমাকে আর আমাকে যখন বারান্দায় একসাথে কথা বলতে পাঠানো হলো, তখন বারান্দার কোনায় তোমার সকালে পরা ড্রেসটা ঝোলানো দেখেছি। তখন চট করে তোমার হাতের দিকে তাকালাম। রিক্সা থেকে পড়ে গিয়ে বাম হাতের কবজির কিছুটা উপরে কেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়েছিল তোমার। দেখলাম সেখানে ব্যান্ডেড লাগানো। বুঝে গেলাম সকালে দেখা মেয়েটা তুমি। কি আশ্চর্য, তুমি জানতে? তাহলে এতদিন কেন বলনি? তুমি আমার সাথে কতটা শেয়ারিং সেটা দেখছিলাম। কি দেখলে? মোটামুটি শেয়ারিং। তোমাকে এই ঘটনা আগে বললে তুমি আমাকে সেদিন থেকে এটা নিয়ে না জানি কি শুনিয়ে যেতে। আমার নামের পাশে বুশের সাথে সাথে কোলা ব্যাঙও জুড়ে যেত, কারণ তোমরা যে আমাকে কোলা ব্যাঙ বলেছ সেটা আমি শুনে ফেলেছিলাম। এখন যে বলে দিলে, এখন কোলা ব্যাং বলবো না। এখন বলেছি কারণ তুমি যে কেয়ারিং জামাই সেটা বুঝে গেছি। সৈকত শর্মির কাঁধে হাত রেখে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। শর্মি তখন সৈকতের কাঁধে মাথা রাখলো। বিয়ের বন্ধনটা একটা অদ্ভুত বন্ধন। দুজন মানুষকে দুই প্রান্ত থেকে ধরে এনে একসাথে জুড়ে দেওয়া হয়। তারপর তারা হয়ে ওঠে একে অপরের পরিপূরক। একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসার সৌন্দর্য গড়ে তোলে শান্তি সুখের নীড়। ভালোবাসায় বাঁচুক পৃথিবীর প্রতিটি মানুষ।